আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে আমরা একটা অসাধারণ চ্যাপ্টার পড়বো, অধ্যায়টার নাম সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই অধ্যায়টা কিন্তু তোমাদের এবার এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য 5 স্টার। মানে হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের এবারের অ্যাডমিশন টেস্টের জন্য ইনফিনিটি 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 স্টার। মানে এই চ্যাপ্টারটার গুরুত্ব এবার অ্যাডমিশন টেস্টে হচ্ছে অপরিসীম। মানে এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত এমসিকিউ আসতে পারে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে, যে জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও। সো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশি এমসিকিউ আমাদের আজকের স্লাইডে নাই। কেন নাই? কারণ হচ্ছে যে বিগত অনেক বছর ধরে তো এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু আমাদের তুলনামূলক কম। বাট আমরা যেটা করেছি যে রিলেটেড টপিকগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি, যেন রিলেটেড টপিকগুলো তোমরা জেনে পরীক্ষার হলে ঠিকই অ্যান্সার করে আসতে পারো। সো হচ্ছে যে আমাদের এমসিকিউ হয়তো 40 50 60টা হতে পারে, বাট আমাদের রিলেটেড টপিক অনেকগুলা, যেগুলো আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিব। সো চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন, সুষম কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? সুষম কাণ্ড মানে হচ্ছে স্পাইনাল কর্ড। সুষম কাণ্ড মানে কি? স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডটাকে সুরক্ষিত রাখে, স্পাইনাল কর্ডটাকে সুরক্ষিত রাখে আমাদের হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড আমাদের সুষম কাণ্ডকে সুরক্ষিত রাখে। আমাদের বক্ষপিঞ্জর হচ্ছে সুরক্ষিত রাখে কাকে? বক্ষপিণ্ড সুরক্ষিত রাখে হচ্ছে যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এবং হচ্ছে ফুসফুসকে। হৃৎপিণ্ড এবং কাকে? ফুসফুসকে। হৃৎপিণ্ড এবং হচ্ছে ফুসফুসকে সুরক্ষিত রাখে বক্ষপিঞ্জর। করটি যে আছে, করটি কাকে সুরক্ষিত রাখে? করটি না, বেসিক্যালি করটিকা বললে, করটিকা হচ্ছে আমাদের মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। করটিকা কাকে সুরক্ষিত রাখে? করটিকা হচ্ছে আমাদের মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। করটিকা কাকে সুরক্ষিত রাখে? করটিকা হচ্ছে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। তাহলে দেখো আমাদের হচ্ছে এই সুষুম্না কাণ্ড বা যে স্পাইনাল কর্ড আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের এখানে একটা ছবি আছে, খেয়াল করে দেখো, এখানে আমরা একটা ছবি এঁকেছি। এই সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের মধ্যে আমাদের হচ্ছে যে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুইটা মিলে আমাদের কি হয়? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হয়। সো মস্তিষ্কের বাইরের দিকে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার। আর সুষুম্না কাণ্ডের হচ্ছে যে বাইরে হোয়াইট ম্যাটার, ভেতরে গ্রে ম্যাটার। এই যে গ্রে ম্যাটারটা, আমাদের এই জায়গাটা হচ্ছে গ্রে ম্যাটার। এই যে এই জায়গাটা কি সুষুম্না কাণ্ডের? এই জায়গাটা গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটারটা হচ্ছে এইচ আকৃতির বা প্রজাপতি আকৃতির গ্রে ম্যাটার থাকে। আর বাইরের দিকে কি থাকে? বাইরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার থাকে। তাহলে সুষুম্না কাণ্ডের হচ্ছে মনে রাখবা, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড হচ্ছে বাসা। বাসা শব্দটা দিয়ে মনে রাখি, বাসা। বাইরে সাদা। বাইরে কি? বাইরে হচ্ছে যে আমাদের সাদা। বাইরে হচ্ছে সাদা। আর ভেতরে কি? ভেতরে হচ্ছে আমাদের গ্রে বা ধূসর বর্ণের পদার্থ থাকে। এবং এখান দিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন রুট বের হয়, যেমন ডরসাল রুট বলা হয়, ভেন্ট্রাল রুট বলা হয়, ভেন্ট্রাল রুট বা অঙ্কীয় মূল, ডরসাল রুট বা পৃষ্ঠীয় মূল, এরকম বিভিন্ন শব্দ আছে। এখানে একটা গোলাকার অঞ্চল পাওয়া যায়, এটাকে গ্যাংলিয়ন বলা হয়। কি বলা হয়? গ্যাংলিয়ন বলা হয়। এই যে গ্যাংলিয়ন আছে, গ্যাংলিয়নটা হচ্ছে গোলাকার স্নায়ুগুচ্ছ। যে অনেকগুলো স্নায়ু মিলে যখন গোলাকার একটা গঠন তৈরি করবে, তাকে গ্যাংলিয়ন বলা হয়। আমরা বলি না গ্যাং গঠন করছে, ওরা অনেকজন মিলে গ্যাং গঠন করছে। গ্যাং মানে কি? যে অনেকজন একসাথে আছে, একসাথে থেকে দুষ্টামি করতেছে, এটাকে আমরা গ্যাং বলতেছি। আর গ্যাংলিয়ন কথাটা হচ্ছে যে এরকম কাছাকাছি, যে অনেকগুলো হচ্ছে স্নায়ু মিলে যখন একটা গুচ্ছ বা গোলাকার বলের মতো তৈরি করে, তখন তাকে আমরা কি বলি? গ্যাংলিয়ন বলি। এখন খেয়াল করে দেখো, এই জায়গায় হচ্ছে যে এই সুষুম্না কাণ্ডে থেকে একটা কথা মনে রাখতে হবে, সুষুম্না কাণ্ডের মধ্যে এরকম সেন্ট্রাল একটা ক্যানেল থাকে। সুষুম্না কাণ্ডের মধ্যে কি থাকে? সুষুম্না কাণ্ডের মধ্যে এরকম সেন্ট্রাল একটা ক্যানেল থাকে, এটাকে বলি হচ্ছে সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী। সেন্ট্রাল ক্যানেল বা এটাকে কি বলি? আমরা কেন্দ্রীয় নালী বলি। সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী আমরা বলি। আচ্ছা, এখন আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, সিনেপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিন হয়ে সিনেপটিক অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে সিনেপটিক ক্লেফটে বেরিয়ে আসে। অ্যাসিটাইল কোলিন এটা হবে মুক্ত, অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে আমাদের হচ্ছে যে সিনেপটিক ক্লেফটে চলে আসে। সহজ কথায় আমাদের হচ্ছে এক নিউরন থেকে আরেক নিউরনের সিগন্যাল যাওয়ার জন্য আমাদের যে দুইটা সিনেপস আছে, সেই সিনেপসের এক সিনেপস থেকে আরেক সিনেপসে কেমিক্যাল ইনফরমেশন যাবে বেসিক্যালি অ্যাসিটাইল কোলিন হয়ে। কি হয়ে? অ্যাসিটাইল কোলিন হয়ে। অ্যাসিটাইল কোলিনটা সবচেয়ে কমন নিউরো ট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিন জিনিসটাকে, অ্যাসিটাইল কোলিন জিনিসটা হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিন জিনিসটাকে একটা নিউরো ট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিনকে একটি নিউরো ট্রান্সমিটার। এখন এখানে কোন আয়নটা সাহায্য করবে? কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। চোখ বন্ধ করে আয়নের নাম মনে রাখবা। কি আয়ন? ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নটা হচ্ছে যে আমাদের এই সিগন্যাল পাসিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ক্যালসিয়াম আয়ন। সো আমরা দেখতে পাচ্ছি নিউরো ট্রান্সমিটার। প্রিসিনেপটিক নিউরন থেকে উদ্দীপনা
পোস্ট সিনেপটিক নিউরনে নিয়ে যাওয়ার কাজটা করে যে কেমিক্যাল সাবস্টেন্স তাকে নিউরোট্রান্সমিটার বলা হয়। দুইটা নিউরন একে অপরের সাথে যুক্ত আছে, দুইটা নিউরনের সংযোগস্থলকে সিনাপস বলি। একটা হচ্ছে প্রিসিনেপটিক নিউরন, একটা পোস্ট সিনেপটিক নিউরন। প্রিসিনেপটিক নিউরন থেকে ইনফরমেশন কোথায় যাবে? পোস্ট সিনেপটিক নিউরনে যাবে। তথ্য স্থানান্তরের এই প্রক্রিয়াকে নিউরোট্রান্সমিশন বলা হয়। এই যে ইনফরমেশন ট্রান্সমিট হচ্ছে এটাকে আমরা নিউরোট্রান্সমিশন বলি। আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন। সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কি? অ্যাসিটাইলকোলিন। এই নামটা আমরা মনে রাখবো। দেখো আমাদের এই যে ইনফরমেশন এক নিউরন থেকে আরেক নিউরনে কিভাবে যায়, আমাদের যখন একটা স্নায়ু উদ্দীপনা ক্রিয়েট হয়, সেই স্নায়ু উদ্দীপনাটা আমাদের হচ্ছে এখানে অনেক কথাবার্তা লেখা আছে বাবা। এত কথাবার্তা আমাদের সিকিউর জন্য জিনিস। এমসিকিউর জন্য আমরা একটা কথা মনে রাখবো, ক্যালসিয়াম আয়নের কথা মনে রাখবো। কোন আয়নের কথা মনে রাখবো? ক্যালসিয়াম আয়ন। তাহলে এক নিউরন থেকে আরেক নিউরনে সিগন্যাল যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে ক্যালসিয়াম আয়নের একটা বিশেষ ভূমিকা রয়েছে। নেক্সট আমরা যে কথাটা দেখবো যে মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত জোড়া? মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত জোড়া? আমাদের কর্টিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। কর্টিক স্নায়ু 12 জোড়া। সুষুম্ন স্নায়ু হচ্ছে আমাদের 31 জোড়া। সুষুম্ন স্নায়ু কত জোড়া? সুষুম্ন স্নায়ু 31 জোড়া। খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে সুষুম্ন স্নায়ুর মধ্যে কি কি স্নায়ু আছে। একটা হচ্ছে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, সার্ভাইকাল সুষুম্ন স্নায়ু, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, থোরাসিক স্পাইনাল নার্ভ, সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, আরেকটা হচ্ছে থোরাসিক স্পাইনাল নার্ভ, থোরাসিক স্পাইনাল নার্ভ। তারপর হচ্ছে যে আমাদের লাম্বার স্পাইনাল নার্ভ, লাম্বার স্পাইনাল নার্ভ। তারপর হচ্ছে যে আমাদের এই স্যাক্রাল স্পাইনাল নার্ভ, আর হচ্ছে কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ, কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ। তো আমাদের সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, সো সার্ভাইকাল স্পাইনাল নার্ভও 7টা হওয়া উচিত, বাট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ দেখা গেছে 8টা। সার্ভাইকাল স্পাইনাল নার্ভ কয়টা? 8টা। থোরাসিক স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের 12টা, লাম্বার স্পাইনাল নার্ভ 5টা। তাহলে কয়টা হলো? 25টা হইলো, 25টা হয়ে গেল। আর হচ্ছে স্যাক্রাল স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের 5টা, 25 5 30, আর কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ 1টা। তাহলে কতটা হলো? 31 জোড়া, 31 জোড়া, 31 জোড়া। তাহলে আমাদের কয়টা? 31 জোড়া। তাহলে এই যে টাটা লিখছি, যে এই টাটা হবে না, সব জায়গায় কি হবে? জোড়া হবে। সব জায়গায় কি হবে? সব জায়গায় হবে জোড়া, সব জায়গায় হবে হচ্ছে জোড়া। সব জায়গায় কি হবে? সব জায়গায় হবে হচ্ছে জোড়া, সব জায়গায় কি হবে? জোড়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? আসো নেক্সট জায়গায় যাই আমরা। নেক্সট কথা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? আমাদের ব্রেন যে আছে, ব্রেনের সবচেয়ে বড় অংশ কোনটা? ব্রেনের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম। ব্রেনের সবচেয়ে বড় অংশ কি? সেরেব্রাম। এটা 80% জায়গা জুড়ে থাকে, 80% জায়গা জুড়ে। ব্রেনের 80% জায়গা জুড়ে কি আছে? সেরেব্রাম আছে। আর সেরেবেলামটা হচ্ছে আমাদের, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। আমাদের পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেবেলাম হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, 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 পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশকে কি বলি আমরা? সেরেবেলাম বলি। নেক্সট কথায় আসা যাক হচ্ছে আমাদের, তাহলে দেখো মস্তিষ্ক বা ব্রেন, মস্তিষ্ক বা ব্রেইনের মধ্যে আমাদের অগ্র মস্তিষ্ক আছে, মধ্য মস্তিষ্ক আছে, পশ্চাৎ মস্তিষ্ক আছে। অগ্র মস্তিষ্কের আরেকটার নাম ফোর ব্রেন বা প্রোসেনসেফালন। অগ্র মস্তিষ্কের আরেকটার নাম কি? ফোর ব্রেন বা প্রোসেনসেফালন। অগ্র মস্তিষ্কের আরেক নাম কি? ফোর ব্রেন বা প্রোসেনসেফালন। অগ্র মস্তিষ্ক এটাকে কি বলি আমরা? ফোর ব্রেন বা প্রোসেনসেফালন বলি। এই যে অগ্র মস্তিষ্ক, ফোর ব্রেন বা প্রোসেনসেফালন আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা অংশ আছে? একটা হচ্ছে সেরেব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, আর একটা হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্ক, তাহলে একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, ফোর ব্রেন বা প্রোসেনসেফালন। এখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি সেরেব্রাম, তারপর হচ্ছে থ্যালামাস, তারপর হাইপোথ্যালামাস। সেরেব্রাম, এবং হাইপোথ্যালামাস। সেরেব্রামটাকে আমরা অনেক সময় সেরেব্রামকে আমরা টেলেনসেফালন বলি, আর থ্যালামাস হাইপোথ্যালামাসকে ডায়ানসেফালন বলি। এটা অ্যাডমিশন ফেজে গিয়ে হচ্ছে লাগবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা দিবা তাদের ক্ষেত্রে জানতে হবে কোনটা প্রোসেনসেফালন, কোনটা ডায়ানসেফালন, কোনটা টেলেনসেফালন, কোনটা ডায়ানসেফালন। তোমার লেভেলে তুমি এতটুকুই জানো যে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই তিনটা অংশ অগ্র মস্তিষ্কের অংশ। এবং এই যে সেরেব্রাম আছে, এটা মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের মোট ওজনের কত পার্সেন্ট? 80%। এই সেরেব্রামের দুইটা খণ্ড থাকে। সেরেব্রামের কয়টা খণ্ড? সেরেব্রামটাকে এভাবে হচ্ছে যে আমরা দুইটা খণ্ডে ভাগ করতে পারি। এই যে সেরেব্রামের দুইটা খণ্ড আছে, এই সেরেব্রামের দুইটা খণ্ডকে কি বলি আমরা? সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রামের দুইটা খণ্ডকে কি বলি? সেরেব্রাল হেমিস্ফিয়ার। এরা একে অপরের সাথে যুক্ত থাকে কি দিয়ে? কর্পাস ক্যালোসাম দিয়ে। সেরেব্রামের কয়টা খণ্ড? দুইটা। এটাকে বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা ডান আর একটা বাম। সেরেব্রাম দুইটা খণ্ড কি দিয়ে যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে। সেরেব্রাল হেমিস্ফিয়ার বা সেরেব্রামের বাইরের অংশকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স,
ভেতরের অংশকে বলা হয় সেরেব্রাল মেডুলা, বাইরের অংশকে কি বলা হয় সেরেব্রাল কর্টেক্স, ভেতরের অংশকে কি বলি সেরেব্রাল মেডুলা বলা হয়। তাহলে হচ্ছে যে এই সেরেব্রামে দুইটা খণ্ড থাকে, একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার ডান বাম পরস্পর যুক্ত থাকে কর্পাস ক্যালোসাম দিয়ে। সেরেব্রাম বা সেরেব্রাল হেমিস্ফিয়ারের বাইরের অংশের নাম সেরেব্রাল কর্টেক্স, ভেতরের অংশের নাম হচ্ছে সেরেব্রাল মেডুলা। ওকে, এরপর আসা যাক হচ্ছে আমাদের সেরেব্রাল কর্টেক্স যে আছে, এইখানে আমাদের সেরেব্রাল কর্টেক্সটা বাইরের অংশটাকে কর্টেক্স, ভেতরের অংশটাকে মেডুলা বলি। সেরেব্রাল কর্টেক্সটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি, আর সেরেব্রাল মেডুলাটা হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। সেরেব্রাল কর্টেক্সটা কি দিয়ে তৈরি? গ্রে ম্যাটার দিয়ে তৈরি। সেরেব্রাল কর্টেক্সটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার দিয়ে তৈরি, সেরেব্রাল মেডুলাটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। সেরেব্রাল কর্টেক্সটা কি গ্রে ম্যাটার দিয়ে তৈরি, সেরেব্রাল মেডুলাটা হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। এই যে সেরেব্রাল কর্টেক্স গ্রে ম্যাটার দিয়ে তৈরি, এটা নিউরনের। কেন গ্রে ম্যাটার হচ্ছে সেরেব্রাল কর্টেক্সটা? কারণ এটা নিউরনের সেল বডি, নিউরোগ্লিয়া, তারপর হচ্ছে সিনেপস, এগুলা থাকে এই জায়গার মধ্যে, তাই ওই জায়গাটা গ্রে কালার হয়। আর হোয়াইট ম্যাটার যেটা হচ্ছে সেরেব্রাল মেডুলা, সেটা হোয়াইট হচ্ছে কারণ এখানে নিউরনের এক্সনগুলা থাকে, যে এক্সনগুলার মধ্যে মায়ালিন শীত থাকে। জাস্ট শোনো আমার সাথে কথাগুলা, দেখবা অনেক কিছু পরীক্ষার হলে পেরে যাবা। কি থাকে? মায়ালিন শীত থাকে। এই মায়ালিন শীতের বর্ণ হচ্ছে সাদা। মায়ালিন শীতটা হচ্ছে আমাদের চর্বি জাতীয় পদার্থের চকচকে দানা। আমাদের হচ্ছে এই সেরেব্রাল মেডুলা হোয়াইট হয় কারণ এখানে মায়ালিন যুক্ত স্নায়ুতন্ত্র বা এক্সন থাকে। কি থাকে? মায়ালিন যুক্ত স্নায়ুতন্ত্র বা এক্সন থাকে। মায়ালিন যুক্ত স্নায়ুতন্ত্র বা এক্সন থাকে। মায়ালিন যুক্ত স্নায়ুতন্ত্র বা ইংরেজিতে এটাকে কি বলি? এক্সন থাকে। এবং হচ্ছে এটা সাদা চকচকে চর্বি জাতীয় অংশ হচ্ছে মায়ালিন। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসছি, স্পাইনাল কর্ডে হচ্ছে বাসা, বাইরে সাদা, ভেতরে আমাদের গ্রে ম্যাটার। সেরেব্রাল কর্টেক্স আমাদের ব্রেনের মধ্যে আমরা এরকম হচ্ছে কিছু উঁচু জায়গা পাবো, কিছু নিচু জায়গা পাবো। এই উঁচু জায়গাগুলোকে বলা হয় হচ্ছে জাইরাস, নিচু জায়গাগুলোকে বলি সালকাস বা ফিচার। উঁচু জায়গাকে কি বলি আমরা? জাইরাস। নিচু জায়গাকে বলি হচ্ছে আমরা সালকাস বা ফিশার বলি আমরা। সামনের দিকে যদি যাই আমরা হচ্ছে এই যে দেখো ব্রেন, এইটা কিন্তু হচ্ছে যে আমাদের পরীক্ষায় কাজ আসবে। ব্রেনের মধ্যে আমরা হচ্ছে এই আমাদের বোনস অনুযায়ী ভাগ করি। আমাদের এই বোনসটাকে কি বলি? ফ্রন্টাল বোন। পেছনটাকে কি বলি? অক্সিপিটাল বোন। দুই পাশে উঁচু হয়ে আছে প্যারাইটাল বোন, এই জায়গায় টেম্পোরাল বোন। ঠিক তেমনি আমাদের ব্রেনেও এখানে ফ্রন্টাল লোব, এখানে অক্সিপিটাল লোব, এখানে প্যারাইটাল লোব, এখানে টেম্পোরাল লোব। এটা হচ্ছে সেরেব্রামের ক্ষেত্রে আমরা ভাগ দেখতে পাই। আরেকটা হচ্ছে লিম্বিক লোব। তাহলে আমাদের এই সেরেব্রাল হেমিস্ফিয়ারে কয়টা লোব? 5টা। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। দেখবা মানুষের মাথার পেছনে বাড়ি দিলে মানুষ অন্ধ হয়ে যায়, কারণ এই যে অক্সিপিটাল লোব আছে, এই লোবটার মধ্যে দর্শন কেন্দ্র বা ভিজুয়াল সেন্টার মানুষের থাকে। তাহলে অক্সিপিটাল লোবে দর্শন কেন্দ্র বা ভিজুয়াল সেন্টার আছে। আমরা বলি না আরে আমার বুদ্ধি শুদ্ধি বিবেক কিচ্ছু নাই, আরে আমার কপাল পোড়া, আমরা এই জায়গাটা বাইরে না ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে কিন্তু আসলেই বিবেক, বুদ্ধি, চিন্তা শক্তি, স্মৃতিশক্তি এই জায়গাগুলোতে আছে। সো আমাদের এই ফ্রন্টাল লোবই কিন্তু আমাদের হচ্ছে বুদ্ধিমত্তাটাকে ঠিক করে বা বুদ্ধিমত্তা বা আইকিউর জন্য দায়ী। তো ফ্রন্টাল লোবে হচ্ছে আমাদের মানসিক বোধ, চিন্তা, বুদ্ধি, সৃজনশীলতা আছে। এবং এই যে কথা বলতেছি, বাক কেন্দ্র আমাদের কোথায়? ফ্রন্টাল লোবে। প্যারাইটাল যে লোবটা আছে, এই জায়গাটায় আমাদের কি? সাধারণ অনুভূতির কেন্দ্র। আমাদের বডির যত সেন্সেশন আছে, এই ধর আমি চিমটি দিলাম, এই চিমটির সেন্সেশনটা কিন্তু এই জায়গায় আসবে। স্পর্শ করলাম, এই সেন্সেশন এই জায়গায় আসবে। তাহলে সাধারণ অনুভূতি বা সেন্সরি কেন্দ্র। একই সাথে এই যে খাবার দাবারের স্বাদ, তেহিরা কি মজা, বিরিয়ানিটা কি মজা, তাহলে এটা কি হিসেবে কাজ করে? স্বাদ কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে ফ্রন্টাল লোব হচ্ছে মানসিক বোধ এবং বাক কেন্দ্র হিসেবে কাজ করে। প্যারাইটাল লোব হচ্ছে সাধারণ অনুভূতি বা সেন্সরি কেন্দ্র হিসেবে কাজ করে। প্যারাইটাল লোব সাধারণ অনুভূতি বা সেন্সরি কেন্দ্র হিসেবে কাজ করে। আর আরেকটা হচ্ছে প্যারাইটাল লোবটা স্বাদ কেন্দ্র হিসেবেও কাজ করে। কি হিসেবে কাজ করে? স্বাদ কেন্দ্র হিসেবে কাজ করে। কিসের কেন্দ্র? স্বাদ কেন্দ্র হিসেবে কাজ করে। টেম্পোরাল যে লোব আছে, এই টেম্পোরাল লোবটা হচ্ছে এই দুই পাশে টেম্পোরাল লোব, কানের ঠিক উপরে। তাহলে এটা কানের সাথে রিলেটেড, তাহলে এটা শ্রবণে সাহায্য করে বা শ্রবণ কেন্দ্র হিসেবে কাজ করে। তো ফ্রন্টাল লোব মানসিক বোধ এবং বাক কেন্দ্র, প্যারাইটাল লোব সাধারণ অনুভূতি বা সেন্সরি স্নায়ুর কেন্দ্র, সেন্সরি কেন্দ্র আর স্বাদ কেন্দ্র হিসেবে কাজ করে। টেম্পোরাল লোব শ্রবণ কেন্দ্র বা অডিটরি সেন্টার হিসেবে কাজ করে। অক্সিপিটাল লোব দর্শন কেন্দ্র বা ভিশন সেন্টার হিসেবে কাজ করে। লিম্বিক লোবটা হচ্ছে সহজাত প্রবৃত্তির কেন্দ্র, যেই কাজগুলো মানুষ জন্ম থেকে করে আসতেছে। মানুষ জন্ম থেকে খায়, মানুষ জন্ম থেকে হাগুমুতু করে, মানুষ জন্ম থেকে জনন কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে রেচন, খাদ্য গ্রহণ এবং জনন, এ হচ্ছে লিম্বিক লোবের কাজ। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই যে ডানটা দেহের বাম পাশকে কন্ট্রোল করে, বামটা দেহের ডান পাশকে কন্ট্রোল করে। কারণ এই ডান পাশের স্নায়ুগুলা বামে চলে যায়,
বাম পাশের স্নায়ুগুলো ডানে চলে আসে, রিকাসেট হয় আমাদের। এখন দেখো তাহলে সেরেব্রামের কাজ সংবেদী অনুভূতির কেন্দ্র, মানসিক বোধের কেন্দ্র, বাকশক্তি দর্শন শ্রবণের কেন্দ্র, সহজাত প্রবৃত্তির কেন্দ্র, আর দেহের সকল ঐচ্ছিক পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আমাদের বডিতে যত ভলেন্টারি মাসেল আছে সব মাসেলকে কন্ট্রোল করে। এবং আমাদের যদি ব্রেনে কোনো স্ট্রোক হয়, সেরেব্রাল হেমিস্ফিয়ারে কোনো জায়গায় ইনজুরি হয়, তখন আমাদের ওই জায়গার পেশিটা আমরা নাড়তে পারি না, আমরা কি হই, প্যারালাইসিস বা প্রক্ষাঘাতগ্রস্ত হয়। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের জৈব ঘড়ি হচ্ছে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে বা আমাদের বডির হাইপোথ্যালামাস, বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে আমাদের। দেখো হাইপোথ্যালামাস কি, আমাদের হাইপোথ্যালামাস হচ্ছে হাইপো মানে নিচে, থ্যালামাসের নিচে অবস্থিত এবং এটা পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত। সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্রন্থি যুক্ত। পিটুইটারি গ্রন্থির দুইটা অঞ্চল আছে, একটা অ্যান্টেরিয়র লোব আর একটা হচ্ছে পোস্টেরিয়র লোব। পিটুইটারি গ্রন্থির কয়টা অঞ্চল? দুইটা অঞ্চল, একটা অ্যান্টেরিয়র লোব আর একটা কি, পোস্টেরিয়র লোব। এই যে আমাদের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লোব, দুইটা লোব আছে, এই দুইটা লোবের সাথে হচ্ছে যে আমাদের এই হাইপোথ্যালামাসটা যুক্ত। এই হাইপোথ্যালামাস হরমোন তৈরি করে কি, অ্যান্টিডায়োটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন, এই হরমোনটা হাইপোথ্যালামাস তৈরি করে। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের কিছু হরমোন তৈরি করে, হাইপোথ্যালামাস কিছু হরমোন তৈরি করে। কি হরমোনগুলোর নাম খেয়াল করে দেখো, একটা হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন, একটা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডিএইচ, বা এর আরেকটার নাম ভেসোপ্রেসিন। আরেকটা হরমোন তৈরি করে অক্সিটোসিন। তাহলে আমাদের হরমোন তৈরি করে দুইটা, এটা অ্যান্টিডায়োটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। এই দুইটা হরমোন হাইপোথ্যালামাস তৈরি করে। এখন হাইপোথ্যালামাসের সাথে যে পিটুইটারি যুক্ত আছে, ছবিটা দেখো তো, অ্যান্টেরিয়র পিটুইটারি তার মতো, পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা অংশ, অ্যান্টেরিয়র পিটুইটারি তার মতো, পোস্টেরিয়র পিটুইটারিটা দেখো হাইপোথ্যালামাসের সাথে ডিরেক্ট লিঙ্ক না। তো হাইপোথ্যালামাস যে দুইটা হরমোন তৈরি করে সেটা জমা রাখে হচ্ছে যে আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে। তো এই জন্য লেখা আছে এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন তৈরি হয় হাইপোথ্যালামাসে। তৈরি হয় কোথায়? তৈরি হয় হাইপোথ্যালামাসে, কিন্তু জমা থাকে কোথায়? জমা থাকে পোস্টেরিয়র পিটুইটারিতে জমা থাকে। এখন দেখো যে আমাদের হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে দেহের তাপ নিয়ন্ত্রণ করে, বডি টেম্পারেচার রেগুলেশন সেন্টার। এই যে আমাদের হচ্ছে যে জ্বর আসে, টেম্পারেচার বেড়ে যায়, ঠান্ডা লাগে, টেম্পারেচার কমে যায়, সো এই টেম্পারেচার বাড়া কমার কাজ কি করে? হাইপোথ্যালামাস। ক্ষুধার কেন্দ্র হিসেবে কাজ করে, এই যে ক্ষুধা লাগছে, ঘুমের কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের ভালো লাগা, ভালোবাসা, বিরক্তি, ঘৃণা, কষ্ট মানে আবেগ, আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে। রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সে হচ্ছে কাজ করে। নিউরো হরমোন ক্ষরণ করে, এডিএইচ এবং অক্সিটোসিন। হরমোন তৈরি হওয়ার কথা হচ্ছে গ্রন্থিতে। গ্রন্থি হচ্ছে আমাদের এপিডার্মাল কোষ, আমাদের যে আবরণী কোষ আছে তার রূপান্তরিত গ্রন্থি তৈরি করে। কিন্তু এখানে দুইটা হরমোন দেখতে পাচ্ছি, তারা মস্তিষ্কে তৈরি হয়। তো এই জন্য এদেরকে বলি নিউরো হরমোন। 6 নম্বর হচ্ছে একটা কথা মনে রাখো, জৈব ঘড়ি হিসেবে কাজ করে। জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। ক্লক হিসেবে কাজ করে। জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে হচ্ছে আমাদের কাজ করে। জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। এখন দেখো যে কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ হিসেবে কাজ করে, কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ হিসেবে কাজ করে। পশ্চাৎ মস্তিষ্কের অংশ হিসেবে কে কাজ করে? পশ্চাৎ মস্তিষ্কের অংশ হিসেবে কাজ করে হচ্ছে আমাদের সেরেবেলাম, পন্স, মেডুলা। সেরেবেলাম, পন্স, মেডুলা, এই তিনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি? সেরেবেলাম, পন্স, মেডুলা, এরা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাই পশ্চাৎ মস্তিষ্কের অংশ দেখো সেরেবেলাম, পন্স এবং মেডুলা, এই তিনটা জিনিস হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে আমার সাথে বলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি? পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে সেরেবেলাম, তাহলে হচ্ছে আমাদের সেরেবেলাম, পন্স, মেডুলা। সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। আমাদের পুরো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম, আর পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এর ওজন কত? এর ওজন হচ্ছে 150 গ্রাম। দুইটা খণ্ড আছে, যুক্ত থাকে ভার্মিস দিয়ে। আমাদের পুরো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম, পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেবেলাম। আমাদের হচ্ছে সেরেব্রাম হচ্ছে দেহের মস্তিষ্কের মোট ওজনে 80%, আর সেরেবেলাম মস্তিষ্কের ওজনের, আমাদের সেরেবেলামের ওজন মাত্র 150 গ্রাম। আমাদের সেরেব্রামেরও দুইটা ভাগ আছে, সেরেব্রাল হেমিস্ফিয়ার বলি, তারা যুক্ত হচ্ছে কর্পাস ক্যালোসাম দিয়ে, আর সেরেবেলাম যুক্ত থাকে কি দিয়ে? ভার্মিস দিয়ে। কাজ কি? কাজ হচ্ছে এরা আমাদের ঐচ্ছিক চলাচল নিয়ন্ত্রণ করবে।
আমাদের যে ঐচ্ছিক চলাচল, যে এই যে আমরা ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করি, ঐচ্ছিক পেশির সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কি? সেরেবেলাম। আর ঐচ্ছিক চলাফেরা, এই ডানে যাই এই বামে যাই, এটা নিয়ন্ত্রণ করে কি? সেরেবেলাম। চলাফেরার দিক নির্ধারণ করে, আমরা মাঝে মাঝে বলি না চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো, না যাওয়া যাবে না, চলাফেরার দিক নির্ধারণ করে কি? সেরেবেলাম। ঐচ্ছিক পেশির টান, এই যে আমাদের পেশিগুলো ধরে আছে টান টান হয়ে আছে, এই টান টান হয়ে থাকার কাজটা করে সেরেবেলাম। সেরেবেলামে কোনো সমস্যা হলে পেশি টান টান থাকে না। আমরা পেশেন্টকে এরকম দাঁড়া করে বলি চোখ বন্ধ রাখেন, বন্ধ রাখলে পেশেন্ট ঠাস করে পিছনে পড়ে যায়, কারণ পেশির টান টান ভাবটা নষ্ট হয়ে যায়। দেহের ভারসাম্য রক্ষা করে, এই যে আমরা জানি যে আমাদের বডিতে ভারসাম্য রক্ষার কাজটা করে কে? কান। আমাদের বডিতে ভারসাম্য রক্ষার কাজ করে কে? কান। আমাদের বডিতে ভারসাম্য রক্ষার কাজ করে হচ্ছে কান। সো কান ছাড়াও আরেকটা জিনিস ভারসাম্য রক্ষার কাজ করে, সেটা হচ্ছে সেরেবেলাম হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার কাজ করে। মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস স্পন্দন হার, শ্বাস প্রশ্বাস স্পন্দন হার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে মেডুলা। মেডুলা হচ্ছে আমাদের বডির মোস্ট ইম্পর্টেন্ট। মেডুলা মানে মনে রাখবো মোস্ট ইম্পর্টেন্ট। মেডুলা মানে কি? মেডুলা মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মেডুলা মানে কি? মেডুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মেডুলা মানে কি? মেডুলা মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মেডুলা মোস্ট ইম্পর্টেন্ট। মেডুলা কি? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো মেডুলা হচ্ছে আমাদের বডির এই শ্বাস প্রশ্বাস হার, স্পন্দন হার, রক্তচাপ নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে রেচন ক্রিয়া, আমাদের হচ্ছে যে পয়বজ্র নিষ্কাশনের ক্রিয়া, এগুলো সবকে নিয়ন্ত্রণ করে মেডুলা। তাহলে মেডুলা হচ্ছে আমাদের হৃদস্পন্দন, শোষণ, পরিপাক, রক্তচাপ, মলমূত্র ত্যাগ সহ সব গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে মেডুলা। তাহলে আমাদের হার্টের সাথে ডিরেক্ট সংযোগকার আছে মেডুলা, আমাদের হচ্ছে ফুসফুসের সাথে ডিরেক্ট সংযোগকার মেডুলার, আমাদের পাকস্থলীর সাথে ডিরেক্ট সংযোগকার মেডুলার, আমাদের কিডনির সাথে ডিরেক্ট সংযোগকার মেডুলার, আমাদের হচ্ছে যে পুরা পরিপাক নালীর সাথে ডিরেক্ট সংযোগকার মেডুলার। আরেকটা জিনিস জানবা, মিড ব্রেন আছে, পন্স আছে, মেডুলা আছে, এই তিনটাকে একসাথে বলা হয় ব্রেন স্টেম। মিড ব্রেন পন্স মেডুলাকে একসাথে কি বলি? আমরা ব্রেন স্টেম বলি। মিড ব্রেন পন্স মেডুলাকে একসাথে আমরা কি বলি? ব্রেন স্টেম বলি। মস্তিষ্কের ভেতরে প্রকোষ্ঠের সংখ্যা কয়টা? মস্তিষ্কের ভেতরে প্রকোষ্ঠ আছে 4টা। কয়টা প্রকোষ্ঠ আছে ব্রেনে? 4টা প্রকোষ্ঠ আছে। ব্রেনের 4টা প্রকোষ্ঠ দেখো, যে ব্রেনের 4টার মধ্যে 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল, 2 সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকে, 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা থার্ড ভেন্ট্রিকল। তাহলে দুই পাশে 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল কোথায় থাকে? 2 সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকে। থার্ড ভেন্ট্রিকল থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরে থাকে। থার্ড ভেন্ট্রিকল কি? থ্যালামাসের মধ্যবর্তী গহ্বরে থাকে। আর ফোর্থ ভেন্ট্রিকল পশ্চাৎ মস্তিষ্কে থাকে। ফোর্থ ভেন্ট্রিকল কোথায় থাকে? পশ্চাৎ মস্তিষ্কে থাকে। আমরা খেয়াল করে দেখি যে আমাদের ব্রেনে টোটাল ভেন্ট্রিকল বা গহ্বর আছে 4টা। তাহলে ব্রেন কোনো হচ্ছে নিডেড কোনো বস্তু না, এখানে ফাঁপা গহ্বর থাকে, যে গহ্বরে ব্রেনের ফ্লুইড সিএসএফ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তো আমাদের কি কি গহ্বর আছে আমাদের ব্রেনে? দিলে কি কি গহ্বর পাওয়া যায়? 1 নম্বর গহ্বর হচ্ছে 2টা গহ্বর একসাথে থাকে, 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল, 2টা সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকে। তারপর হচ্ছে থার্ড ভেন্ট্রিকল যেটা থাকে থ্যালামাসে, থাকে ফোর্থ ভেন্ট্রিকল যেটা থাকে পশ্চাৎ মস্তিষ্কে। এই যে 2টা সেরিব্রাল হেমিস্ফিয়ার থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। এই যে আমাদের 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত আছে, 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত আছে কি দিয়ে? 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল। এই যে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল, দুই পাশে 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল 1 এবং 2। এই 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত আছে কি? ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে। থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে। থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত কি দিয়ে? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে। থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত কি দিয়ে? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে। ক্লিয়ার এতটুকু? এখন দেখো যে 5 নম্বর কর্টিক স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তাহলে 5 নম্বর কর্টিক স্নায়ুর নাম ট্রাইজেমিনাল। তাহলে আমাদের এই 12টা কর্টিক স্নায়ুর নাম আমাদেরকে ঠাড়া মুখস্থ করতে হবে। এই 12টা কর্টিক স্নায়ুর নাম ঠাড়া মুখস্থ আমার সাথে করো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার। তো তিনটা করে মনে রাখো। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। তাহলে বল অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। বল আমার সাথে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। তাহলে 5 নম্বরটা আমরা জানলাম। মস্তিষ্কে ঘ্রাণ নেওয়ার উদ্দীপনা সৃষ্টি করে কোনটা? ঘ্রাণ নেওয়ার উদ্দীপনা সৃষ্টি করে অলফ্যাক্টরি স্নায়ু। এই করটিক স্নায়ু থেকে একটা সিকিউ আসতে পারে যে নিচের কোন করটিক স্নায়ুর কাজ কি? আবার করটিক স্নায়ু থেকে একটা এমসিকিউ আসতে পারে যে এই করটিক স্নায়ুর কাজ কি? তাহলে অলফ্যাক্টরি। তাহলে দেখো আমাদের হচ্ছে এই করটিক স্নায়ুর মধ্যে 1, 2, 8 হচ্ছে সেন্সরি। এই করটিক স্নায়ু যে আমরা পড়লাম, এই করটিক স্নায়ুর মধ্যে হচ্ছে 1, 2, 8 হচ্ছে সেন্সরি। 1, 2 এবং হচ্ছে 8। 1, 2, 8 হচ্ছে সেন্সরি। সেন্সরি। তারপর হচ্ছে 3, 4, 6। 3, 4, 6 আমাদের হচ্ছে মোটর প্লাস কাজ একই। মোটর প্লাস কাজ একই।
তারপর হচ্ছে আমাদের মোটর প্লাস কাজ একই। তারপর আমাদের 11-12 এরাও হচ্ছে মোটর, 11-12 এরাও কি আমাদের, এরাও হচ্ছে মোটর, 11-12 হচ্ছে আমাদের মোটর। তাহলে হচ্ছে যে আমাদের বাকি সব মিক্সড, বাকি সব মিক্সড, বাকি সব মিক্সড, যে হচ্ছে আমাদের সেন্সরিও আছে, মোটরও আছে। এখন আমার কাছে জানতে চাইছে যে গ্রান উদ্দীপনা, তাহলে এক হচ্ছে অলফ্যাক্টরি, দুই হচ্ছে অপটিক, আট হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। অলফ্যাক্টরি, তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। তো অলফ্যাক্টরি, এক নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, এরা গ্রান সংবেদে সাহায্য করে। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, এরা কিসে সাহায্য করে, গ্রান সংবেদে সাহায্য করে, অলফেকশন করে। দুই নম্বর হচ্ছে অপটিক, দুই নম্বর কি অপটিক, এরা দর্শনে সাহায্য করে। দুই নম্বর হচ্ছে অপটিক, এরা দর্শনে সাহায্য করে। আট নম্বর হচ্ছে অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার, এরা আমাদের ভেস্টিবুলো হচ্ছে ভারসাম্য, কক্লিয়ার মানে শ্রবণ, তো এবারে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাহলে এক নম্বর হচ্ছে অলফ্যাক্টরি, এক নম্বর অলফ্যাক্টরি গ্রান সংবেদে সাহায্য করে। দুই নম্বরে হচ্ছে অপটিক, দর্শনে সাহায্য করে। আট নম্বরে হচ্ছে আমাদের অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার, এরা আমাদের হচ্ছে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ভেস্টিবুলো হচ্ছে ভারসাম্য, কক্লিয়ার হচ্ছে শ্রবণে সাহায্য করে। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা, আমাদের যে চোখ আছে, চোখের মধ্যে একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে চোখের রেটিনা, যেটা আমাকে দেখতে সাহায্য করে। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কি, রেটিনা। পিউপিল দিয়ে চোখে আলো প্রবেশ করে, 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 পিউপিল দিয়ে কি হয়, চোখে আলো প্রবেশ করে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের চোখ আসছে, আসলে আমরা একটু চোখ নিয়ে কথাবার্তা বলে ফেলি। আমাদের চোখের স্তর হচ্ছে কয়টা, আমাদের চোখের স্তর হচ্ছে তিনটা স্তর আমরা চোখের মধ্যে দেখতে পাই। কয়টা স্তর চোখে দেখতে পাই, তিনটা স্তর চোখে দেখতে পাই। একটা হচ্ছে বাইরের স্তর আছে, একটা মাঝের স্তর আছে, একটা হচ্ছে ভেতরের স্তর আছে। বাইরের স্তর যে আছে আমাদের, সেটা স্ক্লেরা। বাইরের স্তরটাকে কি বলি আমরা, বাইরের স্তরটাকে বলি স্ক্লেরা। বাইরের স্তরটাকে কি বলি, স্ক্লেরা। চোখের সবচেয়ে বাইরের স্তরের নাম স্ক্লেরা, চোখের সবচেয়ে মাঝের স্তরের নাম কোরোয়েড, চোখের সবচেয়ে ভেতরের স্তরের নাম রেটিনা। তাহলে চোখের সবচেয়ে বাইরের স্তরের নাম স্ক্লেরা, চোখের মাঝের স্তরের নাম কোরোয়েড, চোখের ভেতরের স্তরের নাম রেটিনা। এবং রেটিনাটা একটা আলোক সংবেদী স্তর, আমরা বলছি চোখের একমাত্র আলোক সংবেদী স্তরকে রেটিনা। এই যে স্ক্লেরা, এই স্ক্লেরাটা 5/6 অংশ জুড়ে স্ক্লেরা থাকে, যেটা সাদা এবং যেটা অস্বচ্ছ। এরপরে একদম সামনের দিকে এসে 1/6 অংশ আমাদের হচ্ছে যে একদম স্বচ্ছ হয়ে যায়, ট্রান্সপারেন্ট হয়ে যায়, এটাকে কি বলি, কর্নিয়া বলি। মাঝের স্তর হচ্ছে কোরোয়েড, সেই কোরোয়েড থেকে কয়েকটা অংশ বের হয়, আইরিশ, আইরিশের মাঝে থাকে পিউপিল, তারপর থাকে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। আর চোখের ভেতরে একমাত্র আলোক সংবেদী অংশের নাম হচ্ছে রেটিনা। এই রেটিনাতে আবার দুই ধরনের কোষ থাকে আমরা জানি, একটা হচ্ছে রড কোষ আর একটা কি, কোন কোষ। একটা হচ্ছে রড কোষ এবং আরেকটা হচ্ছে কোন কোষ থাকে। দেখো আমাদের হচ্ছে কোনটি চেষ্টীয় স্নায়ু, চেষ্টীয় মানে কি, মোটর। আমরা বলছিলাম হচ্ছে 1, 2, 8 হচ্ছে সেন্সরি, 3, 4, 6, 11, 12 মোটর। তাহলে হচ্ছে অপটিক তো হবে না, বাদ, আমাদের অডিটরিও বাদ, কারণ অপটিক এবং অডিটরি এই দুজন কি আমাদের সেন্সরি। ভেগাস আমাদের হচ্ছে 3, 4, 6 আর এবং 11, 12-র মধ্যে পড়ে না, ভেগাস হচ্ছে 10 নম্বর নার্ভ। সো ভেগাসও বাদ, কারণ ভেগাস কি, ভেগাস হচ্ছে মিক্সড। তাহলে আমাদের হচ্ছে অ্যাবডুসেন্স পড়ে, কারণ 3 নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল, 3 নাম্বার অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। 3 হচ্ছে অকুলোমোটর, 4 হচ্ছে 3, 4, 6 অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। 6 নাম্বার হচ্ছে অ্যাবডুসেন্স। তাহলে 6 নাম্বারটা হচ্ছে আমাদের চেষ্টীয় বা মোটর স্নায়ু হিসেবে কাজ করে। আমরা দেখো এই যে দেখছি 1, 2, 8 সেন্সরি, 3, 4, 6 মোটর এবং কাজ একই, 11, 12 মোটর, আর হচ্ছে বাকিগুলা হচ্ছে কি মিক্সড। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া নামগুলো মুখস্থ করবো, ভাইয়া মুখস্থ করে ফেল ভাই, মুখস্থ করে ফেললে হচ্ছে এই যে প্যারাটা খাইতে হবে, এই জায়গায় পারবা। দেখো কি অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, কত বড় বড় গান মুখস্থ করে ফেলো। এখন যদি হচ্ছে যে বলি যে ফিল দ্য ম্যাজিক ইন দ্য এয়ার, পরের লাইন গাইতে পারবা, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখতে পারতেছে না, তো মুখস্থ করে ফেলি আমরা। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। এই তো 12টা নাম হয়ে গেল, কারণ নাম সিরিয়ালি মনে না রাখলে ভেজাল লাগবে কিন্তু। স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু কোনটা, স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত স্নায়ু হচ্ছে যে আমাদের ফেশিয়াল স্নায়ু। 7 নম্বর স্নায়ুটা হচ্ছে যে আমাদের স্বাদ গ্রহণের সাথে রিলেটেড, স্বাদ গ্রহণের সাথে রিলেটেড, ঠিক আছে। স্বাদ, স্বাদ, স্বাদ,
মনে রাখবা সাত স্বাদ, সাত স্বাদ, হ্যাঁ সাত স্বাদ। তাহলে হচ্ছে আমাদের 7 নম্বরটা স্বাদ গ্রহণের সাথে জড়িত। দেখো আমাদের হচ্ছে আরো কিছু আছে স্বাদ গ্রহণের সাথে জড়িত, আরো কিছু আছে স্বাদ গ্রহণের সাথে জড়িত, শুধু 7 না 9 নাম্বারও স্বাদ গ্রহণের সাথে জড়িত। জিহ্বা রিলেটেড 2টা কাজ আছে মনে রাখবা। তাহলে হচ্ছে জিহ্বা সঞ্চালন, জিহ্বা জিহ্বা জিহ্বার মুভমেন্ট, জিহ্বার মুভমেন্ট, জিহ্বার যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টের জন্য দায়ী হচ্ছে যে আমাদের 9, এবং হচ্ছে জিহ্বার মুভমেন্টের জন্য দায়ী হচ্ছে 9, এবং হচ্ছে জিহ্বার মুভমেন্টের জন্য আমাদের কয়েকজন দায়ী আছে। জিহ্বার যে মুভমেন্ট আছে তা আমাদের হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল, তারপর হচ্ছে স্পাইনাল হাইপো ভেগাস, স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল। তাহলে হচ্ছে আমাদের 10 এবং 9 এবং 12 এই দুজন হচ্ছে জিহ্বার মুভমেন্টের জন্য দায়ী। আর জিহ্বা যে স্বাদ নেয় সেই স্বাদের জন্য দায়ী হচ্ছে যে আমাদের 7 এবং 9। জিহ্বা স্বাদের জন্য দায়ী কে? 7 এবং 9। জিহ্বা স্বাদের জন্য দায়ী 7 এবং 9। তো সবচেয়ে কমনলি আসে 7 7 7 7, সে ফেসিয়ালটি সবচেয়ে বেশি আসে। আর 9 হচ্ছে দেখো গ্লসোফেরেঞ্জিয়াল, নামের মধ্যেই আছে কি, গ্লসো মানে জিহ্বা, ফ্যারেঞ্জিয়াল মানে ফ্যারিংস বা গলবিল। তো জিহ্বার 2টা কাজ, একটা স্বাদ গ্রহণ আর হচ্ছে সঞ্চালন বা মুভমেন্ট। আর এই ফ্যারিংস বা গলবিলের কি মুভমেন্টে সাহায্য করে। 10 নাম্বার যে আছে ভেগাস নার্ভ, ভেগাস নার্ভটা সবচেয়ে লং, 4টা ব্রাঞ্চ আছে, 4টা জায়গায় যায়। কয়টা জায়গায় যায়? 4টা জায়গায় যায়। কোন কোন জায়গায় যায়? আমাদের হচ্ছে যে এই যে ল্যারিংস, কথা বলতেছি যে ল্যারিংস বা ষড়যন্ত্রে যায়, আমাদের হচ্ছে ফুসফুসে যায়, কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়, পাকস্থলীতে যায়। ল্যারিংস বা ষড়যন্ত্র যায় ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ফুসফুসে যায় পালমোনারি ব্রাঞ্চ, হৃৎপিণ্ডে যায় কার্ডিয়াক ব্রাঞ্চ, পাকস্থলীতে যায় গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। আমাদের এটা হচ্ছে ভেগাস নার্ভের ক্ষেত্রে। দেহের ভারসাম্য রক্ষার অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? আমাদের শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে 8 নম্বর স্নায়ু, অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার স্নায়ু। তাহলে এটা হচ্ছে 8 নম্বর স্নায়ু, অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার স্নায়ু। তারপরে আসা যাক হচ্ছে আমাদের এই যে দেখো আবারও অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার, এগুলো আমরা পড়ে আসছি। কোনটি দশম কর্টিক স্নায়ুর শাখা? মাত্র পড়ে আসলাম, দশম কর্টিক স্নায়ু হচ্ছে ভেগাস, ভেগাবন। দশম কর্টিক স্নায়ু কি? দশম কর্টিক স্নায়ু হচ্ছে ভেগাস। ভেগাসের কোথায় কোথায় শাখা পাওয়া যায়? আমরা দেখছি যে ভেগাসের শাখা হচ্ছে ল্যারিঞ্জিয়াল, পালমোনারি, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পালমোনারি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পালমোনারি। সামনের দিকে যদি যাই, এই যে দেখো এই জিনিস তো আমরা দেখাইছি অলরেডি একবার। সো আবারও বলি, আমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স আলফা 7-এ ভর্তি কিন্তু চলছে, প্রি বুকিং চলছে। সো যত লেট করবা তত কিন্তু তুমি পিছিয়ে যাবা। সো তোমাকে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে, কারণ লেট করলে কি হয় আমরা জানি, দেরি হয়ে যায়। তাই চলো সামনের দিকে যাই। আমাদের হচ্ছে যে এই নিচের কোন করটিক স্নায়ুর মাথা ও কাঁধের সঞ্চালনে ভূমিকা রাখে? মাথা ও কাঁধ, তাহলে এইটা তো আমরা বলি স্পাইন, স্পাইনের কাছাকাছি যেটা আছে সেটা কাজ করবে। দ্যাট মিনস স্পাইনাল এক্সেসরি, যে আমাদের 11 নম্বর যে আছে সে হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালনে সাহায্য করে, মাথা ও কাঁধের সাহায্যে। এই যে দেখো 11 স্পাইনাল এক্সেসরি, ওর কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালনে সাহায্য করে। 12 হাইপোগ্লসাল, গ্লসো মানে জিহ্বা, জিহ্বার সঞ্চালন এ সাহায্য করে, জিহ্বার সঞ্চালনে সাহায্য করে, জিহ্বার সঞ্চালনে গেলে 2জন সাহায্য করতেছে, গ্লসোফেরেঞ্জিয়াল, হাইপোগ্লোসাল। স্বাদ নিতে সাহায্য করে 2জন, ফেসিয়াল, হাইপোগ্লোসাল। তারপর আসা যাক মানুষের অক্ষিগোলকের স্তর কয়টা? আমরা দেখে আসছি অক্ষিগোলকের স্তর কয়টা, 3টা। আমরা এটা পড়ে আসছি অক্ষিগোলকের স্তর কয়টা, 3টে স্তর অক্ষিগোলকের মধ্যে দেখতে পাই। স্তরগুলা নিয়ে একটু পড়াশোনা করি। 1 নম্বর হচ্ছে স্ক্লেরা, চোখের সবচেয়ে বাইরের স্তর, সাদা হয়, অস্বচ্ছ হয়, চোখের প্রায় 5/6 অংশ জুড়ে এটা থাকে। এটি সামনের দিকে প্রসারিত হয়ে পাতলা স্বচ্ছ পর্দা তৈরি করে, একে কর্নিয়া বলি। যে এই যে স্ক্লেরাটা একদম সামনের দিকে যখন ট্রান্সপারেন্ট হয়ে যায় এটা কর্নিয়া বলি। বা ট্রান্সপারেন্ট অংশটা কই? ট্রান্সপারেন্ট জিনিস তুমি দেখবা কেমনে? সেটা হচ্ছে এই যে আমাদের চোখের যে কালো অংশটা আছে এটা আইরিশ, আইরিশের সামনে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট অংশটা থাকে, এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নেই, কোনো ব্লাড সার্কুলেশন কর্নিয়াতে থাকে না। এই স্ক্লেরা এবং কর্নিয়া সংযোগস্থলে, এই যে একটা স্ক্লেরা একটা কর্নিয়া, এই সংযোগস্থলে আমাদের হচ্ছে কি, সংযোগস্থল থেকে পুরো স্ক্লেরা ও চোখের পাতা জুড়ে একটি পাতলা পর্দা থাকে, একে কনজাংটিভা বলে। তাহলে হচ্ছে কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নেই, স্ক্লেরা ও কর্নিয়া সংযোগস্থলে আমাদের থেকে পুরো স্ক্লেরা ও কর্নিয়া জুড়ে একটা পাতলা পর্দা থাকে, কে কনজাংটিভা বলি। তাহলে হচ্ছে যে আমাদের কর্নিয়ার পেছনে যে স্ক্লেরা আছে সাদা, সেই সাদা স্ক্লেরাতে আমাদের কি থাকে? কনজাংটিভা থাকে। কি থাকে? কনজাংটিভা থাকে। সেই কনজাংটিভার প্রদাহ হলে এটাকে বলে কনজাংটিভাইটিস। সেখানে আমাদের চোখ কিন্তু লাল হয়ে যায়। চোখ কি হয়ে যায়? লাল হয়ে
যায়। কনজাংটিভাটা কর্নিয়াকে আবৃত করে না, কারণ কর্নিয়া ইজ এ ট্রান্সপারেন্ট থিং, একে আমার ট্রান্সপারেন্ট রাখতে হবে। কোনো কিছু দিয়ে আবৃত করে আমি একে কি করতে চাই না, যে হচ্ছে ট্রান্সপারেন্টনেস নষ্ট করতে চাই না। চোখের বাইরের স্তর চোখের আকৃতি ঠিক রাখে, চোখকে রক্ষা করে, সাদা অংশের সাথে পেশি যুক্ত থাকে, কর্নিয়ার মধ্যে দিয়ে চোখে আলো প্রবেশ করে। কনজাংটিভা কি চোখের সম্মুখতলকে আর্দ্র ও পিচ্ছিল রাখে, আমাদের অক্ষিক পল্লবের ভেতর দিকেও থেকে আর্দ্র পিচ্ছিল রাখে, চোখকে ধুলাবালি এবং জীবাণুর প্রবেশ থেকে রক্ষা করে। আমাদের কোরোয়েড হচ্ছে মাঝের স্তর। কোরোয়েড কি মাঝের স্তর। কোরোয়েড কি কোরোয়েড হচ্ছে মাঝের স্তর। কোরোয়েড কি মাঝের স্তর। স্ক্লেরার নিচে অবস্থিত, স্ক্লেরার নিচে কোরোয়েড থাকে। এই কোরোয়েডটা কালো হয় কারণ এখানে মেলানিন থাকে। মেলানিনের কম বেশির কারণে কালারে কিন্তু ভিন্নতাও আসতে পারে। সো আমাদের এই কোরোয়েডটার কিন্তু রঙে ভিন্নতা হয়। আমাদের চোখের রং কালো, আবার হচ্ছে যে বিদেশিদের দেখবা চোখের রং হলুদ হয়, তারপর সবুজ হয় বা ব্রাউন হয়, নানা কালার হয়। কারণ কি ওদের এই মেলানিনটার একটু কম বেশি আছে, এটার মধ্যে একটু পরিবর্তন হয় এখানে। এই কোরোয়েড থেকে রূপান্তরে আইরিশ, কোরোয়েড থেকে রূপান্তর হয় কি আইরিশ। এই যে এরকম করে আমাদের হচ্ছে আইরিশ থাকে, এরকম আইরিশ থাকে দুই পাশ থেকে। এই আইরিশের মাঝের ক্যাপটাকে বলা হয় পিউপিল। এই আইরিশের দুইটা অনিচ্ছিক পেশি থাকে, একটা বৃত্তাকার পেশি, একটা অডিও পেশি। আইরিশে কয়টা অনিচ্ছিক পেশি আছে? দুইটা, একটা বৃত্তাকার পেশি, একটা অডিও পেশি। এই আইরিশটা আমাদের হচ্ছে সংকুচিত প্রসারিত হয়ে এই পিউপিল নামক ছিদ্রটাকে ছোট বড় করে। তাহলে হচ্ছে যে আইরিশের পেশি সংকুচিত প্রসারিত হয়ে পিউপিল কে ছোট বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পিউপিল জিনিসটা হচ্ছে কি? পিউপিলটা হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত যে ছোট্ট গ্যাপ, সেটাকে বলি পিউপিল, বা এটাকে তারারন্ধ্র বা চোখের মণি বলি। যে আমাদের আইরিশের অডিও বৃত্তাকার পেশি ছোট বড় হয়ে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। সো দেখো একটা জিনিস হচ্ছে, যখন আমার সামনে যেমন এখন অনেকগুলা লাইট, এই টাইমে আমার আইরিশটা ছোট ছোট হয়ে, পিউপিলটা ছোট ছোট হয়ে আছে, বেশি আলো প্রবেশ করে লাভ নেই, অনেক আলো আছে। আবার এগুলো সব বন্ধ করে যদি দেই, তখন আমাদের পিউপিলটা বড় বড় হয়ে যাবে, যে না আলো কম, আমার হচ্ছে যে বড় হব, বেশি বেশি আমি আলো প্রবেশ করায় বস্তুটা দেখতে সাহায্য করব। এটাকে বলে লাইট অ্যাডাপ্টেশন। এটাকে কি বলে? লাইট অ্যাডাপ্টেশন। এই যে পিউপিল বড় ছোট হওয়া, এটার সাথে হচ্ছে সম্পর্কযুক্ত হচ্ছে বৃত্তাকার পেশি। মানে পিউপিল বড় ছোট হওয়ার সাথে সম্পর্কযুক্ত কে? বৃত্তাকার পেশি। বৃত্তাকার পেশি যদি প্রসারিত থাকে, অডিও পেশি তখন সংকুচিত হবে। এই বৃত্তাকার এবং অডিও উল্টা। সো বৃত্তাকার পেশি প্রসারিত, পিউপিল বড়, বেশি আলো প্রবেশ করবে। বৃত্তাকার আলো বেশি সংকুচিত, পিউপিল ছোট, কম আলো আমাদের হচ্ছে প্রবেশ করবে। বেশি আলো কখন প্রবেশ করাবো? স্বল্প আলোতে। কম আলো কখন প্রবেশ করাবো? তীব্র আলোতে। এবার আসে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি হচ্ছে একটা স্থূল বলয়াকার অংশ। সিলিয়ারি বডি হচ্ছে একটা স্থূল বলয়াকার অংশ। সিলিয়ারি বডি হচ্ছে একটা স্থূল বলয়াকার অংশ, একটু মোটাসোটা টাইপের একটা বলয়াকার অংশ। তার মধ্যে সিলিয়ারি পেশি থাকে। এর কাজ হচ্ছে অ্যাকুয়াস হিউমার তৈরিতে সাহায্য করে। আমাদের চোখের ভেতর দুইটা তরল থাকে, একটা নাম অ্যাকুয়াস হিউমার, একটা ভিট্রিয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার তৈরিতে কে সাহায্য করে? সিলিয়ারি বডি। আর লেন্সের আকৃতি পরিবর্তন, আমাদের লেন্সটা ছোট বড় করে কাছের দূরের বস্তু দেখতে সাহায্য করে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন। এটাকে কি বলে? অ্যাকোমোডেশন করা হয়, বলা হয়। অ্যাকোমোডেশনে আমাদের হচ্ছে সাহায্য করে। উপযোজন বা ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে অ্যাকোমোডেশন। উপযোজন বা ইংরেজিতে এটাকে কি বলে? অ্যাকোমোডেশন ক্রিয়াতে সাহায্য করে। আর সাসপেন্সরি লিগামেন্ট এর এক প্রান্ত লেন্সের সাথে যুক্ত, অপর প্রান্ত সিলিয়ারি বডিতে যুক্ত। এই সাসপেন্সরি লিগামেন্ট লেন্সটাকে কি করে? ধরে রাখে। নেক্সট কথা হচ্ছে যে আমাদের রেটিনা, এরা চোখের একমাত্র আলোক সংবেদী অংশ। রেটিনা কি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ? একমাত্র আলোক সংবেদী অংশ কি চোখের? রেটিনা। এই রেটিনাতে কয়টা লেয়ার আছে? 10টা লেয়ার আছে। রেটিনা সামনের দিকে কোরয়েড পর্যন্ত বিস্তৃত। রেটিনা সামনের দিকে কোন পর্যন্ত বিস্তৃত? রেটিনা সামনের দিকে কোরয়েড পর্যন্ত বিস্তৃত, এবং পেছনে এরা মিলে অপটিক স্নায়ু গঠন করে। রেটিনা সামনের দিকে কোরয়েড পর্যন্ত বিস্তৃত, অপটিক স্নায়ু গঠন করে, এত কিছু লাগবে না। মনে রাখবা একমাত্র আলোক সংবেদী লেয়ার আর 10টা উপস্তর আছে। দুইটা কোষ আছে, একটাকে বলি রড কোষ, একটাকে বলি কোন কোষ। এখন হচ্ছে যে আসো আমরা হচ্ছে যে অনেক কিছু জানলাম, জেনে নিলাম। এই স্লাইডগুলা ক্লাস শেষে আবার একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ জুলজি এমসিকিউতে তোমাকে অবশ্যই মারা দিতে পারে, সহজভাবে বললাম। এবার আসা যাক হচ্ছে যে আমাদের মানুষের চোখের আনুষঙ্গিক অংশ কোনটা? আমাদের চোখের আনুষঙ্গিক অংশ কোনটা? আমাদের চোখের আনুষঙ্গিক অংশ হচ্ছে আইরিশ আছে, সিলিয়ারি বডি আছে, কনজাংটিভা আছে, সাসপেন্সরি লিগামেন্ট আছে। আনুষঙ্গিক অংশ যদি আমরা বলি, চোখের আনুষঙ্গিক অংশ, চোখের আনুষঙ্গিক অংশ হচ্ছে আমাদের এখানে কনজাংটিভা। কনজাংটিভাটা চোখের একটা আনুষঙ্গিক অংশ হিসেবে কাজ করে। আমাদের চোখের আনুষঙ্গিক অংশ হচ্ছে এই অক্ষিকোটর বা অরবিট, অক্ষিকোটর বা অরবিট।
করটির অস্থি নিয়ে গঠিত ফাঁপা গর্ত বিশেষ যেখানে অক্ষিগোলক থাকে। যে গর্তটা, চোখের যে গর্তটা, এইটাকে বলি হচ্ছে আমরা অক্ষিকোটর বা অরবিট। আমাদের অক্ষি পেশি আছে, আমাদের অক্ষি পল্লব বা চোখের পাতা আছে, এই যে চোখের পাতা উপরে অক্ষি পল্লব, নিচের অক্ষি পল্লব। এই আমাদের হচ্ছে আরেকটা অক্ষি পল্লব আছে, এই যে ভেতরের দিকে লাল যে অংশটা, এটা আরেকটা অক্ষি পল্লব, তৃতীয় অক্ষি পল্লব। এটাকে বলে নিকটেটিং পর্দা বা উপ অক্ষি পল্লব। এটাকে বলে নিকটেটিং পর্দা বা উপ অক্ষি পল্লব। কাজ কি? কাজ হচ্ছে আমাদের ধুলাবালি, বাতাস, তীব্র আলো থেকে চোখকে রক্ষা করে। কি কি? ধুলাবালি, বাতাস, তীব্র আলো থেকে চোখকে রক্ষা করে। এই নিকটেটিং পর্দাটা আমাদের কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ। কারণ এই যে ধরো চোখের পাতাটা কি হয়, ধুলাবালি আসলে বন্ধ হয়ে যাবে, তীব্র আলো দিলে বন্ধ হয়ে যাবে, বাতাস আসলে বন্ধ হয়ে যাবে, এগুলা থেকে চোখকে রক্ষা করে। অক্ষিপক্ষ বা আইল্যাশ, চোখের পাতার যে লোম থাকে এটাকে অক্ষিপক্ষ বা আইল্যাশ বলে। ব্রু, আইব্রু আছে, চোখের পাতার উপরের লোম, আমাদের কপাল থেকে গড়িয়ে আসা ঘামটাকে আটকায়, নাহলে এটা আমাদের চোখে ঢুকে যাইতো। তারপর হচ্ছে আরেকটা নাম লিখে রাখো যে কনজাংটিভা, আরেকটা নাম লিখে রাখো কনজাংটিভা। কনজাংটিভার কাজটা যে আমরা আগে পড়ে আসলো, এটা একটা আনুষঙ্গিক অঙ্গ হিসেবে কাজ করে। পিউপিলের কাজ কি? পিউপিলের কাজ হচ্ছে অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করা, এটা সিলিয়ারি বডির কাজ। এটা কার কাজ? সিলিয়ারি বডি। এটা হচ্ছে কাজটা হচ্ছে সিলিয়ারি বডির। ধুলাবালি থেকে চোখকে রক্ষা করা, এটা কাজ কার? চোখের পাতা। চোখের পাতার কাজ হচ্ছে, চোখের পাতার কাজ হচ্ছে এটা। লাইসোজাইম ক্ষরণ, এনজাইম ক্ষরণ করা, এটা কাজ হচ্ছে অশ্রুর। অশ্রুর মধ্যে লাইসোজাইম এনজাইম আছে যেটা চোখকে ভিজায় রাখে। অক্ষিগোলকের ভেতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা, এটাই কার কাজ? এটা হচ্ছে পিউপিলের কাজ। পিউপিলের কাজ কি? অক্ষিগোলকের ভেতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা। নেক্সট কথা হচ্ছে পিউপিল। পিউপিল দেখো আমাদের কোথায় আছে? পিউপিল হচ্ছে আমাদের আইরিশের কেন্দ্রে অবস্থিত ছোট্ট ছিদ্র বিশেষ, এটাকে বলি পিউপিল। আচ্ছা, এটা তো পড়ে ফেলছি অলরেডি আমরা। পিউপিল। রড কোষের অনুপস্থিতিতে চোখে কোন ধরনের ত্রুটি দেখা যাবে? রড কোষ রাতে দেখতে সাহায্য করে। রড কোষ কি? রাতে দেখতে সাহায্য করে। তো রাতে আমরা দেখতে পাবো না, রড কোষ না থাকলে আমরা রাতকানা হয়ে যাব। রড কোষ না থাকলে আমরা কি হবো? রাতকানা হবো। দেখো, রড কোষ আর কোন কোষ? রড মানে লম্বা লম্বা কোষ, কোন কোষ মানে হচ্ছে আমাদের খাটো প্রশস্ত কোন আকৃতির কোষ। রড লম্বা ও সরু, কোন কোষ খাটো প্রশস্ত কোন আকৃতির। কোন কোষ কেমন আমাদের? রড কোষ হচ্ছে লম্বা ও সরু, কোন কোষ হচ্ছে খাটো প্রশস্ত এবং কি আকৃতির? কোন আকৃতির। রড কোষে আমাদের যে প্রোটিন থাকে তাকে কি বলি? রডপসিন। রড কোষে কি যে প্রোটিন থাকে তাকে কি বলি আমরা? রডপসিন। রড কোষে যে প্রোটিন থাকে তাকে কি বলি? রডপসিন। কোন কোষে যে প্রোটিন থাকে তাকে বলি আয়োডপসিন বা ফটোপসিন। কোন কোষে যে প্রোটিন থাকে তাকে বলি আয়োডপসিন বা ফটোপসিন। রড কোষে যে প্রোটিন থাকে তাকে রডপসিন, কোন কোষে যে প্রোটিন থাকে তাকে আয়োডপসিন বা ফটোপসিন বলা হয়। রড কোষের সংখ্যা বেশি, রাতে দেখা লাগে, তার পরিমাণটা একটু বেশি দিলে সে হচ্ছে কাজ ভালো করে। তার পরিমাণটা একটু বেশি দিলে সে কাজ ভালো করে। তো রড কোষের পরিমাণটা হচ্ছে আমাদের 12 থেকে 12.5 কোটি, আর কোন কোষ মাত্র 60 থেকে 70 লাখ। রড কোষ রাতে দেখতে সাহায্য করে এবং আলোর সংবেদনশীলতা বেশি, কারণ অল্প আলোতেই তাকে হচ্ছে যে ইফেক্টিভ ওয়ার্ক দেখাতে হবে। আর কোন কোষ দিনে দেখতে সাহায্য করে, তার আলোক সংবেদনশীলতা কম, যে অল্প আলো আসলেও হচ্ছে যে তাকে একটু বেশি আলো দিতে হয়, কারণ দিনের বেলা আলো বেশি। রড কোষ সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে। কোন কোষ হচ্ছে আমাদের একদম বর্ণিল প্রতিবিম্ব বা রঙিন প্রতিবিম্ব তৈরি করে। রড কোষ এক ধরনের, কোন কোষ 3 ধরনের: লাল কোন কোষ, সবুজ কোন কোষ, নীল কোন কোষ। রড কোষে রোগের অভাবে রাতকানা হয়, আর কোন কোষের রোগের অভাবে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস হয়, এবং দুইটা থেকে আলটিমেটলি আমাদের হচ্ছে অন্ধত্ব হইতে পারে। তারপর আসা যাক হচ্ছে অ্যাকুয়াস হিউমারের ক্ষেত্রে কোনটা সঠিক। অ্যাকুয়াস হিউমারটা একটা তরল যেটা লেন্স এবং কর্নিয়ার মাঝে থাকে, এবং এরা লেন্স এবং কর্নিয়াকে পুষ্টি যোগায়। আলোর প্রতিসরণে সাহায্য করে, সেটাও সঠিক আছে, বাট হচ্ছে যে এদের মূল কাজ হচ্ছে আমাদের পুষ্টি যোগানো। দেখো আমাদের চোখের ছবিটা তোমাদের আঁকায় এখন আর দেখাচ্ছি না, চোখের ছবিটা আশা করি তোমরা সবাই এঁকে আসছো, বা এখনই তুমি হচ্ছে ক্লাস অফ করে চোখের ছবি আঁকতে পারো, কারণ চোখের ছবি পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ এবার। তো এখন চোখের ছবির ক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা কি কি জিনিস দেখতে পাই। আমরা দেখতে পাই হচ্ছে এখানে আছে কর্নিয়া, এখানে আছে হচ্ছে আমাদের আইরিশ চোখের মধ্যে, তারপর আছে লেন্স, তারপর আছে রেটিনা। এই যে চোখের সবার সামনে থাকে যে কর্নিয়া, তার একটু পরে থাকে আইরিশ। এই কর্নিয়া এবং আইরিশের মাঝে যে ফাঁকা জায়গাটা এটাকে বলি অগ্রপ্রকোষ্ঠ। আইরিশ আর লেন্সের মাঝে যে ফাঁকা জায়গা তাকে বলি পশ্চাৎ প্রকোষ্ঠ। আইরিশ আর লেন্সের মাঝে যে ফাঁকা জায়গা তাকে কি বলি? পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে একটা অগ্রপ্রকোষ্ঠ, একটা পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে থাকে আমাদের অ্যাকুয়াস হিউমার। অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝে কি থাকে? অ্যাকুয়াস হিউমার। অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝে থাকে অ্যাকুয়াস হিউমার নামক তরল। অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝে কি থাকে? অ্যাকুয়াস হিউমার নামক তরল। এই অ্যাকুয়াস হিউমার নামক তরলটা চোখের আকৃতি ঠিক রাখে, আলোর প্রতিসরণে সাহায্য করে, কর্নিয়া ও লেন্সকে পুষ্টি দেয়। এখন বলতে পারো ভাইয়া আলোর প্রতিফলন নট প্রতিসরণ, মাথায় ঢুকায় ফেলো। প্রতিফলন আর প্রতিসরণ কিন্তু ডিফারেন্ট। প্রতিফলন মানে রিফ্লেকশন, আর প্রতিসরণ মানে রিফ্র্যাকশন।
এবার আসা যাক হচ্ছে যে আমাদের এই অ্যাকুয়াস হিউমার নামক তরল থাকে, চোখের আকৃতি ঠিক রাখে, আলোর প্রতিসরণে সাহায্য করে, কর্নিয়া ও লেন্সকে কি করে পুষ্টি যোগায়। লেন্স ও রেটিনার মধ্যে খেয়াল করে দেখো, লেন্স ও রেটিনার মধ্যে আমরা কি দেখতে পাই, লেন্স ও রেটিনার মাঝে যে গ্যাপটা আছে, বড় গ্যাপ, সেক্ষেত্রে বলি ভিট্রিয়াস প্রকোষ্ঠ। সেই ভিট্রিয়াস প্রকোষ্ঠে আমাদের ভিট্রিয়াস হিউমার নামক তরল থাকে। সেই ভিট্রিয়াস নামক হিউমার নামক তরল ডিমের সাদা তরল, সাদা অংশের মতো হচ্ছে যে আমাদের হয়, ডিমের সাদা অংশের মতো ঘন আর স্বচ্ছ, 99% কোলাজেন, 1% হাইলোনিক অ্যাসিড থাকে, চোখের আকৃতিটাকে ঠিক রাখে এবং আলোর প্রতিসরণে সাহায্য করে। তাহলে ভিট্রিয়াস হিউমারের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে 99% কোলাজেন আর 1% কি থাকে, হাইলোনিক অ্যাসিড থাকে। 99% কোলাজেন আর 1% কি থাকে, হাইলোনিক অ্যাসিড থাকে। 99% কোলাজেন, 1% হাইলোনিক অ্যাসিড থাকে। তাই ভিট্রিয়াস হিউমারের ক্ষেত্রে কোনটা সঠিক, ভিট্রিয়াস হিউমারের ক্ষেত্রে কোনটা সঠিক আমরা দেখি। ভিট্রিয়াস হিউমারের ক্ষেত্রে সঠিক হচ্ছে এরা পক্ষীগোলকের আকৃতি বজায় রাখে, এটা সঠিক। লেন্স ও কর্নিয়াকে পুষ্টি দেয় না, আইরিশ ও লেন্সের মাঝে থাকে না, এরা থাকে হচ্ছে লেন্স এবং রেটিনার মাঝে। গহ্বরটা পানির মতো তরল না, পানির মতো তরল না, ডিমের মতো সাদা ঘন তরল দিয়ে পূর্ণ থাকে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখে ফেলছি। এবার দেখো কোন রেকটাস পেশি অক্ষিগোলকের উপর দিকে ঘুরতে সাহায্য করে। দেখো আমরা মাত্র হচ্ছে 23 নাম্বার প্রশ্নে আছি, বাট আমরা কিন্তু অনেক কিছু ইনডেপথে পড়ে ফেলেছি। মোটামুটি মস্তিষ্ক রিলেটেড যা যা আসার মতো পড়া শেষ। আমাদের হচ্ছে চোখ রিলেটেড যা যা আসার মতো মেজরিটি জিনিস পড়া শেষ। চোখকে উপরের দিকে ঘোরায়, উপরের দিকে ঘোরায় মানে হচ্ছে সুপেরিয়র রেকটাস, নিচের দিকে ঘোরাইলে হবে ইনফেরিয়র রেকটাস। ভেতরের দিকে, চোখের ভেতরের দিক হচ্ছে নাকের দিক, নাকের দিকে ঘোরাইলে মিডিয়াল রেকটাস। চোখের বাইরের দিক হচ্ছে কানের দিক, কানের দিকে ঘোরাইলে কি ল্যাটারাল রেকটাস। এখন দেখো এই যে আমাদের আছে যে চোখের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের চোখের ক্ষেত্রে মনে রাখবা এই যে আমাদের অক্ষিপেশি হচ্ছে, আমাদের অক্ষিপেশি হচ্ছে আমাদের 7টা। অক্ষিপেশি কয়টা, অক্ষিপেশি হচ্ছে বহিরক্ষিপেশি, এটাকে বলা হয় বহিরক্ষিপেশি। বহিরক্ষিপেশি হচ্ছে আমাদের কয়টা, বহিরক্ষিপেশি হচ্ছে 7টা। রেকটাস হচ্ছে 4টা, রেকটাস মানে সোজা পেশি, রেকটাস হচ্ছে 4টা। আমাদের হচ্ছে অবলিক হচ্ছে 2টা, অবলিক হচ্ছে আমাদের 2টা। আর একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, ওকে। এই যে 4টা রেকটাস আছে, 4টা রেকটাসের নাম এখানে বলা আছে। 4টা রেকটাসের কাহিনী সেম, যে হচ্ছে সুপিরিয়র রেকটাস অক্ষিগুলোকে উপরের দিকে ওঠায়, ইনফিরিয়র রেকটাস নিচের দিকে নামায়, মিডিয়াল রেকটাস ভেতরের দিকে নেয়, ল্যাটারাল রেকটাস বাইরের দিকে নেয়। ঠিক আছে, তো একদম সিম্পল। সুপিরিয়র উপরে, ইনফেরিয়র নিচে ঘোরায়, ল্যাটারাল হচ্ছে বাইরের দিকে ঘোরায়। বাইরে মানে কি, চোখের বাইরে মানে কি বলছি, কান। আমাদের চোখের বাইরে মানে কি, চোখের বাইরে মানে হচ্ছে কানের দিকে। মিডিয়াল মানে কি, মিডিয়াল মানে হচ্ছে ভেতরের দিকে। মিডিয়াল মানে কি, মিডিয়াল মানে ভেতরের দিকে, মিডিয়াল মানে ভেতরের দিকে, ভেতর মানে কি নাকের দিকে। আর অবলিক হচ্ছে 2টা, একটা সুপিরিয়র একটা ইনফিরিয়র অবলিক। অবলিক হচ্ছে 2টা, একটা হচ্ছে সুপিরিয়র অবলিক আর একটা ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র আর একটা ইনফিরিয়র, সুপিরিয়র অবলিক যে আছে, সুপিরিয়র অবলিকটা হচ্ছে এরকম, সুপিরিয়র অবলিক নামে তো অবলিক, সো জিনিসটা উল্টা কাজ করে। সুপিরিয়র অবলিক নাম অবলিক, তো ও সুপিরিয়র অবলিক ও নিচের দিকে ও ভেতরের দিকে দেখতে সাহায্য করে। ইনফেরিয়র অবলিক উপরের দিকে ও বাইরের দিকে দেখতে সাহায্য করে। আর লেভেটর পালপেব্রি সুপিরিয়রিস হচ্ছে আমাদের চোখের যে উপরের পাতাটা আছে না, চোখের উপরের পাতা, চোখের এই উপরের পাতাকে আমাদের হচ্ছে যে চোখের উপরের পাতার উপর কাজ করে, উপরের পাতার উপর কাজ করে, চোখের উপরের পাতার উপর কাজ করে, চোখের উপরের পাতার উপর কাজ করে, উপরের পাতার পেশি, চোখের উপরের পাতার পেশি উপরের পাতাকে উঠাতে নামাতে সাহায্য করে। এই যে দেখো আমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে, এই যে সুপিরিয়র রেকটাস কি করতেছে, উপরের দিকে নিচ্ছে, ইনফিরিয়র রেকটাস কি করতেছে, নিচের দিকে নিচ্ছে, ল্যাটারাল রেকটাস কি করতেছে, বাইরের দিকে নিচ্ছে, বাইরে মানে কান, মিডিয়াল রেকটাস কি করতেছে, ভেতরের দিকে নিচ্ছে মানে কি নাকের দিকে নিচ্ছে। আর এই যে সুপিরিয়র রেকটাস হচ্ছে নিচের দিকে এবং ভেতরের দিকে নিচ্ছে সুপিরিয়র রেকটাস, ও উপরের দিকে এবং বাইরের দিকে নিচ্ছে কি ইনফেরিয়র, সুপিরিয়র অবলিক আর হচ্ছে ইনফেরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক কি করতেছে, নিচের দিকে এবং হচ্ছে ভেতরের দিকে আনতেছে। ইনফেরিয়র অবলিক হচ্ছে উপরের দিকে ও বাইরের দিকে নিচ্ছে। এখন দেখো আমাদের অক্ষিগোলক সঞ্চালনে সাহায্য করে 3, 4, 6
3-4-6 যে করটিক স্নায়ু আছে আমাদের, 3-4-6 ক্ষেত্রে আমরা বলছিলাম যে এদের কাজ একই। 3-4-6 এদের ক্ষেত্রে কি বলছিলাম, মোটর বা চেষ্টীয় এবং কাজ একই। মোটর বা চেষ্টীয় এবং কাজ একই। এই যে মোটর বা চেষ্টীয় এবং কাজ একই 3-4-6 মধ্যে, এখানে দুইটা কথা মনে রাখবে, একটা হচ্ছে SO4, একটা মনে রাখবা LR6, আর রেস্ট অল আর 3। SO4 LR6 রেস্ট অল আর 3। SO4 মানে হচ্ছে সুপিরিয়র অবলিক 4, LR6 মানে ল্যাটারাল রেকটাস 6, আর রেস্ট অল আর 3 হচ্ছে বাকি সব হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ বা অকুমুলেটর সাপ্লাই দেয়। মানে SO4 মানে সুপিরিয়র অবলিক যে মাসেলটা আছে এটাকে 4 নাম্বার ক্রেনিয়াল নার্ভ বা ট্রক্লিয়ার ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। সুপিরিয়র অবলিক 4 মানে 4 নাম্বার কর্নিয়াল নার্ভ বা ট্রক্লিয়ার ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। LR6 মানে ল্যাটারাল রেকটাস 6 নাম্বার মানে অ্যাবডুসেন্স নার্ভ হচ্ছে ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই দেয়। বাকি সব অক্ষিপেশিকে থার্ড ক্রেনিয়াল নার্ভ, রেস্ট অল আর 3 মানে বাকি যত ক্রেনিয়াল নার্ভ আছে সবাইকে হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। মানে বাকি যত অক্ষিপেশি আছে সবাইকে কে সাপ্লাই দিচ্ছে, থার্ড ক্রেনিয়াল নার্ভ। এখানে কি যাচ্ছে, সুপিরিয়র অবলিক, ল্যাটারাল রেকটাস, এই দুইটা ছাড়া আরো আছে না, রেকটাসেই তো আরো 3টা আছে, মিডিয়াল রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র রেকটাস, অবলিক আরো 2টা আছে, অবলিক আরো একটা আছে ইনফিরিয়র অবলিক, আর একটা লেভিটর পালপেব্রি সুপিরিয়র, এদের সবার হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। এখন দেখো কোনটি মধ্যকর্ণের অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এই তিনটাকে আমাদের মধ্যকর্ণের অস্থি। দেখো কান, কানের মধ্যে আছে বহির্কর্ণ বা এক্সটার্নাল এয়ার, মধ্যকর্ণ বা মিডল এয়ার, অন্তকর্ণ বা ইন্টারনাল এয়ার। আমরা জানি কানের প্রদাহকে কি বলি, কানের প্রদাহকে বলি অটাইটিস। কানে যদি কোনো প্রদাহ হয় সেটাকে আমরা কি বলবো, অটাইটিস বলবো। বহির্কর্ণ বা এক্সটার্নাল এয়ারের মধ্যে আমাদের আছে কি, যে এটা কানের এই অঞ্চলটাকে কি বলি, পিনা। তারপর আমরা এই যেরকম ঢুকায় চুলকাই যে ভেতরের অংশ, এটা কি আমাদের কর্ণকুহর। তাহলে বাইরের অংশটা হচ্ছে পিনা বা অরিকল বা কর্ণছত্র। পিনা বা অরিকল বা কর্ণছত্র, এটাকে কি বলে, পিনা বা অরিকল বা কর্ণছত্র। তারপরে অঞ্চলটা কি, কর্ণকুহর। তারপরে হচ্ছে কানের পর্দা থাকে, এটাকে বলে কর্ণপটহ। তাহলে পিনা বা অরিকল বা কর্ণছত্র, পিনা অরিকল, পিনা বা অরিকল বা কর্ণছত্র। তারপর কি, কর্ণকুহর। তারপর কি, কর্ণপটহ। তারপর হচ্ছে আমাদের মধ্যকর্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাই, মধ্যকর্ণে আছে কানের অস্থি আছে, সেটাকে বলা হয় কর্ণাস্থি। তারপর হচ্ছে এখানে একটা টিউব নেমে গেছে, সেটাকে বলি ইউস্টিশিয়ান নালিকা। তারপর এখানে কিছু ছিদ্র থাকে, তাদেরকে বলি ফেনেস্ট্রা। সো আমাদের কর্ণাস্থি বা ইংরেজিতে এদেরকে বলা হয় অসিকাল। কর্ণাস্থি বা ইংরেজিতে এদেরকে কি বলা হয়, অসিকাল। কর্ণাস্থি বা ইংরেজিতে এদেরকে কি বলা হয়, অসিকাল। এখানে কি আছে, ম্যালিয়াস, তারপর সিনকাস, তারপর স্টেপিস। কর্ণাস্থি বা অসিকালের মধ্যে কি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আর ছিদ্র বা ফেনেস্ট্রা, ছিদ্র বা ফেনেস্ট্রা, এই ছিদ্র বা ফেনেস্ট্রার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটা ফেনেস্ট্রা ওভালিস আর একটা ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস আর একটা ফেনেস্ট্রা রোটান্ডা এখানে আছে। আরেকটা হচ্ছে ইউস্টিশিয়ান নালিকা, আরেকটা কি আছে, আরেকটা আছে ইউস্টিশিয়ান নালিকা, আরেকটা কি আছে, আরেকটা আছে ইউস্টিশিয়ান নালিকা। তাহলে কর্ণাস্থি বা ওসিকাল, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ছিদ্র বা ফেনেস্ট্রা, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা, ইউস্টিশিয়ান নালিকা আমরা দেখতে পাচ্ছি। অন্তকর্ণ বা ইন্টারনাল এয়ারের মধ্যে আমাদের আছে ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামে দুইটা অংশ আমরা দেখতে পাই। তাহলে এই হচ্ছে আমাদের কানের অঞ্চলগুলো নিয়ে কথাবার্তা। দেখো নিচের কোন গঠনটা পেঁচানো, পেঁচানো অংশ হচ্ছে ককলিয়া। পেঁচানো অংশ কি, ককলিয়া। এবং যেন তেন পেঁচানো না, এটা শামুকের মতো পেঁচানো। কিসের মতো পেঁচানো, শামুকের মতো পেঁচানো, শামুকের মতো পেঁচানো। এবং এটা হচ্ছে আমাদের শ্রবণে সাহায্য করে ও শ্রবণে সাহায্য করে, শ্রবণে সাহায্য করে, শ্রবণে সাহায্য করে, শ্রবণে সাহায্য করে। দেখো এই হচ্ছে আমাদের পুরো ছবিটা। এটা হচ্ছে যে পিনা, এটা হচ্ছে কর্ণকুহর, এটা হচ্ছে টিম্পেনিক পর্দা, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ইউস্টিশিয়ান নালী, ফেনেস্ট্রা হচ্ছে যে উপরেরটা ওভালিস, নিচেরটা রোটান্ডা। এখানে আমাদের অর্ধবৃত্তাকার নালী এবং ইউট্রিকুলাস, এখানে স্যাকুলাস, স্যাকুলাসের নিচ থেকে পেঁচে আসছে কি, ককলিয়া। ওকে, এবার দেখো যে কোন মেমব্রেন স্কেলা ভেস্টিবুলা আর স্কেলা মিডিয়াকে পৃথক করেছে। আমাদের এই যে কানের এই জায়গাটায় যদি আমরা দেখি, এখানে আমরা যে ককলিয়াটাকে যদি সোজা করি তাহলে 3টা ঘর পাবো আমরা। এটাকে বলে স্কেলা ভেস্টিবুলা, এটাকে বলে স্কেলা মিডিয়া, এটাকে বলে স্কেলা টিম্পেনি। তাহলে 3টা ঘর পাবো, কয়টা ঘর, 3টা। স্কেলা ভেস্টিবুলা, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি, স্কেলা ভেস্টিবুলা, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি, স্কেলা ভেস্টিবুলা, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি। তো এই যে দেখো ভেস্টিবুলার মিডিয়া, এটাকে আলাদা করছে রেসনার ঝিল্লি। ভেস্টিবুলার মিডিয়া ভিএম, এটাকে আলাদা করছে কে, রেসনার ঝিল্লি। ভিএম কে আলাদা করছে, তাহলে জিনিসটা কি, ভেস্টিবুলার মিডিয়া আর হচ্ছে টিম্পেনি, ভিএমটি। ভি আর এম কে আলাদা করছে কে, রেসনার ঝিল্লি। এম আর টি কে আলাদা করছে কে,
ব্যাসিলারি ঝিল্লি। ভিআরএম স্কেলা ভেস্টিবুলার মিডিয়াকে আলাদা করছে কে? রেসনার ঝিল্লি। মিডিয়া আর হচ্ছে আমাদের টিম্পেনামকে আলাদা করছে কে? ব্যাসিলারি ঝিল্লি। এই ব্যাসিলারি ঝিল্লির এই আমাদের হচ্ছে এপিডার্মিস বা অন্তত্বক রূপান্তরিত হয়ে এরকম পিয়ানোর মতো শেপের গঠন তৈরি করছে, এটাকে বলে অর্গান অফ কর্টি, যেটা মূল শ্রবণ অঙ্গ। এই অর্গান অফ কর্টিটাই কি আমাদের মূল শ্রবণ অঙ্গ। অর্গান অফ কর্টিটাই কি মূল শ্রবণ অঙ্গ, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি কোন মেমব্রেন স্কেলা ভেস্টিবুলা আর মিডিয়াকে আলাদা করছে, সেটা হচ্ছে রেসনার ঝিল্লি। আর হচ্ছে ব্যাসিলারি ঝিল্লি কাদের আলাদা করে? আমাদের হচ্ছে মিডিয়া ও টিম্পেনামকে। স্কেলা মিডিয়া ও টিম্পেনামকে আলাদা করে। স্কেলা মিডিয়া ও টিম্পেনামকে আলাদা করে। স্কেলা মিডিয়া ও টিম্পেনামকে আলাদা করে। টিম্পেনামকে হচ্ছে আলাদা করে। স্কেলা মিডিয়া ও টিম্পেনামকে কি করে? আলাদা করে, ঠিক আছে? স্কেলা মিডিয়া ও হচ্ছে টিম্পেনামকে আলাদা করে। ওকে, আসা যাক হচ্ছে আমাদের তাইলে শ্রবণ অঙ্গের এই ছবি তো আমরা দেখে ফেলছি। এই ককলিয়াতে দুইটা ঝিল্লি আছে, রেসনার ঝিল্লি, ব্যাসিলারি ঝিল্লি। এই অর্গান অফ কটির নাম তো আমরা জানছি। দেখো নালীবিহীন গ্রন্থি কোনটা? আমাদের যে গ্রন্থি আছে নালীবিহীন গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি মানে হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি কাদেরকে বলবো? যারা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি তাদেরকে আমরা কি বলবো? নালীবিহীন গ্রন্থি বলবো। যারা অন্তঃক্ষরা গ্রন্থি তাদেরকে আমরা কি বলবো? নালীবিহীন গ্রন্থি বলবো। তো এখানে থাইমাস আছে, টনসিল আছে, ল্যাক্রিমাল আছে, প্যারোটিড গ্ল্যান্ড আছে। ল্যাক্রিমাল এবং প্যারোটিড গ্ল্যান্ড এই দুইটা হচ্ছে নালীযুক্ত গ্রন্থি। এই দুজন কি আমাদের নালীযুক্ত গ্রন্থি। নালীযুক্ত গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি মানে কি? বহির্ক্ষরা গ্রন্থি। বহির্ক্ষরা গ্রন্থি। বহির্ক্ষরা গ্রন্থি। বহির্ক্ষরা গ্রন্থি স্ল্যাশ হচ্ছে যে আমাদের নালীযুক্ত গ্রন্থি। টনসিলটা হচ্ছে আমাদের লিম্ফ গ্ল্যান্ড। টনসিলটা হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড। আর থাইমাস হচ্ছে আমাদের থাইমাস হচ্ছে আমাদের বহির্ক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, দেখো তাহলে আমাদের গ্রন্থিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যে একটা বহির্ক্ষরা যেটা নালীযুক্ত বা সনাল বলি, ও এনজাইম ক্ষরণ করে। আর হচ্ছে অন্তঃক্ষরা যার হচ্ছে নির্দিষ্ট কোনো নালী নেই, তার চারপাশে রক্তনালী থেকে তার ক্ষরণটা রক্তনালীতে চলে যায়। নালীবিহীন গ্রন্থি বা অনাল গ্রন্থি এরা ক্ষরণকে রক্তনালীতে দেয়। ক্ষরণকে কোথায় দেয়? ক্ষরণকে রক্তনালীতে দেয়। এই ক্ষরণ হচ্ছে কি? হরমোন। ক্ষরণ কি? হরমোন। যে গ্রন্থিতে আমাদের অন্তঃক্ষরা ও বহির্ক্ষরা বৈশিষ্ট্য থাকে, যে গ্রন্থিতে আমাদের অন্তঃক্ষরা ও বহির্ক্ষরা উভয় বৈশিষ্ট্য থাকে, অন্তঃক্ষরা ও বহির্ক্ষরা বৈশিষ্ট্য থাকে, তাদেরকে বলি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তাহলে হচ্ছে যে গ্রন্থিতে অন্তঃক্ষরা বা বহির্ক্ষরা বৈশিষ্ট্য থাকে তাকে বলি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। এই যে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, এখানে আমরা মহাশয় পাবো, শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, এরা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। আর একটা নামটাই মনে রাখো, যকৃৎ। যকৃৎটাও হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে? মিক্সড গ্ল্যান্ড হিসেবে যথেষ্ট ফেমাস। তাহলে এই যে দেখো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের গ্রন্থিগুলা যদি উপর থেকে দেখো, তাহলে উপরে হাইপোথ্যালামাস, কারণ হচ্ছে ও দুইটা হরমোন তৈরি করে আমরা জানি। একটা নাম হচ্ছে যে অ্যান্টিডায়োটিক হরমোন এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর এটা হচ্ছে অক্সিটোসিন তৈরি করে। তার নিচে আছে পিটুইটারি গ্রন্থি, তার নিচে আছে পিনিয়াল গ্রন্থি, তারপর আছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অগ্নাশয়, আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, শুক্রাশয়, ডিম্বাশয় এবং প্লাসেন্টা। এরা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এরা কি? আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কারা কারা দেখো? হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস, অগ্নাশয়, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, শুক্রাশয় পুরুষ, ডিম্বাশয় নারী তে পাওয়া যায়, প্লাসেন্টা বা অমরাটা এটা অস্থায়ী আমাদের গ্ল্যান্ড। এখন দেখো যে নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি, নিচের কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি, কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি কি আমাদের? অন্তঃক্ষরা গ্রন্থি স্তন গ্রন্থি, যকৃৎ, শুক্রাশয়, লালা গ্রন্থি। এখানে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে আসতেছে কি? শুক্রাশয়টা আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে আসবে। কারণ হচ্ছে যে লালা গ্রন্থি বহির্ক্ষরা গ্রন্থি, স্তন গ্রন্থিও একটা বহির্ক্ষরা গ্রন্থি। স্তন গ্রন্থি হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। স্তন গ্রন্থি হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। মডিফাইড সোয়েট গ্ল্যান্ড হচ্ছে আমাদের স্তন গ্রন্থি। যকৃৎ আছে এখানে, যকৃৎ একটা মিশ্র গ্রন্থি, বাট তার অন্তঃক্ষরা প্রপার্টি খুবই কম অন্তঃক্ষরা প্রপার্টি, সেটা শুক্রাশয়কে অ্যান্সার হিসেবে আমরা নিব। এবার দেখো যে মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? যে অংশের সাথেও যুক্ত, আমরা দেখছি কার সাথে যুক্ত? হাইপোথ্যালামাসের সাথে খুব ভালোভাবে যুক্ত আছে। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দুইটা, আমরা এটাও আগে পড়ে আসছি যে একটা হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোন আর একটা ভেসোপ্রেসিন। অ্যান্টিডায়োটিক হরমোন আর একটা কি? ভেসোপ্রেসিন।
প্রেসিন এরা কোথা থেকে রিলিজ হয়? পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে রিলিজ হয়। তাই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে দুইটা হরমোন রিলিজ হয়। দেখো, অ্যান্টিডায়াবেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন, এদের কাজ কি? এই অ্যান্টিডায়াবেটিক হরমোন এর কাজ হচ্ছে এরা বৃক্কের নালিকার উপর যে রেনাল যে টিবিউল আছে তার উপর কাজ করে পানি পুনঃশোষণটাকে নিয়ন্ত্রণ করে, স্পেশালি পানি পুনঃশোষণকে বাড়ায়। যখন এডিএস যাবে তখন পানি পুনঃশোষণ বাড়বে, যখন এডিএস নাই তখন পানি পুনঃশোষণ কমবে। আরেকটা কাজ হচ্ছে যে এদের নাম যেহেতু ভেসোপ্রেসিন, এরা কি করে? আমাদের রক্তনালীকে সংকুচিত করে। এরা হচ্ছে যে আমাদের রক্তনালীকে সংকুচিত করে, এটা রক্তনালীকে সংকুচিত করে। অক্সিটোসিন যে আছে, অক্সিটোসিনকে আমরা বলি লাভ হরমোন। অক্সিটোসিনকে কি বলা হয়? অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। এই অক্সিটোসিন যে আছে, অক্সিটোসিন হচ্ছে জরায়ুকে সংকুচিত করে প্রসব বা সন্তান ডেলিভারিটাকে সহজ করে। তাহলে অক্সিটোসিনের কাজ কি? কে সংকুচিত করবে? জরায়ুকে। আর ভেসোপ্রেসিন কাকে সংকুচিত করে? আমাদের রক্তনালীকে সংকুচিত করে। স্তন গ্রন্থির সংকোচন করে দুগ্ধক্ষরণ করে। মায়েরা যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেখানে এই অক্সিটোসিনের একটা প্রভাব আছে। তারপর আসে যাক হচ্ছে আমাদের আবারও একটা প্রমোশনাল পেজ, যে আলফা 7 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে ভর্তি চলছে, প্রি বুকিং চলছে। সো ভর্তি এবং প্রি বুকিং দিয়ে তোমরা কিন্তু হচ্ছে যে ভর্তি বা প্রি বুকিং যেটা তোমার মন চায় এই মুহূর্তে করে ফেলতে পারো। কিন্তু দেখো, থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান? থাইরক্সিন যে আছে সেই থাইরক্সিনে হচ্ছে আমাদের কোন উপাদানটা হচ্ছে বিদ্যমান? থাইরক্সিনে কোনটা বিদ্যমান? থাইরক্সিনটা আসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এখানে বিদ্যমান থাকবে হচ্ছে আয়োডিন। কি বিদ্যমান থাকবে? বিদ্যমান থাকবে হচ্ছে আয়োডিন বিদ্যমান থাকবে। দেখো, থাইরয়েড হরমোনটাকে থাইরয়েড হরমোনের মধ্যে হচ্ছে এর নাম হচ্ছে থাইরক্সিন। সেই থাইরক্সিনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু আমাদের ক্লিনিক্যাল কোশ্চেন আসবে যে থাইরক্সিন বাড়লে কি হবে, কমলে কি হবে। থাইরয়েড হরমোনের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে থাইরয়েড আলাদা পেজ দরকার নেই। থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনকে আমরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ, থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ। থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ হচ্ছে যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ কি কি ক্ষরণ পাই আমরা? একটা হচ্ছে যে আমাদের T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন, T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন, T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন। 2 নম্বর হচ্ছে T4 বা থাইরক্সিন, T4 বা থাইরক্সিন। আর 3 নম্বর হচ্ছে ক্যালসিটোনিন। এর মধ্যে এই প্রথম দুইজন যে আছে আমাদের T3 এবং T4, এদের তৈরিতে আয়োডিন দরকার হয়। এদের তৈরিতে কি দরকার? আয়োডিন দরকার হয়। আচ্ছা, এই থাইরক্সিনটা যদি কম ক্ষরণ হয় তখন তাকে বলি আমরা হাইপোথাইরয়েডিজম। থাইরক্সিন কম ক্ষরণ হলে তাকে কি বলি আমরা? হাইপোথাইরয়েডিজম। থাইরক্সিন যদি কম ক্ষরণ হয় তখন তাকে কি বলি আমরা? হাইপোথাইরয়েডিজম। আর থাইরক্সিন যদি বেশি ক্ষরণ হয় তখন তাকে বলি হাইপারথাইরয়েডিজম। থাইরক্সিন কম ক্ষরণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম, বেশি ক্ষরণ হলে হাইপারথাইরয়েডিজম। থাইরক্সিনটা হচ্ছে আমাদের একটা মেটাবলিক হরমোন, বডির মেটাবলিজমে সাহায্য করে। মেটাবলিক হরমোন। এই যে কম ক্ষরণ হয় হাইপোথাইরয়েডিজম দ্বারা আর বেশি ক্ষরণ হয় হাইপারথাইরয়েডিজম বলি। এই হাইপোথাইরয়েডিজম শিশুদের ক্ষেত্রে বলা হয় ক্রিটিনিজম। এক্ষেত্রে বাচ্চাটা খাটো হয়, বাচ্চাটার আইকিউ কম হয়। কারণ হচ্ছে থাইরক্সিন ব্রেনের ডেভেলপমেন্টের সাথে জড়িত। থাইরক্সিন কিসের ডেভেলপমেন্টের সাথে জড়িত? ব্রেন। আর বড়দের ক্ষেত্রে হইলে বলে মিক্সিডেমা। বড়দের আইকিউ কমে না, কারণ ব্রেন তো যা ডেভেলপ হওয়ার হয়ে গেছে। সো ওর ক্রিটিনিজম, ছোট বাচ্চার ক্ষেত্রে থাইরক্সিন কম থাকে, ব্রেন ডেভেলপ হয়নি। এখন আমার থাইরক্সিন যদি কমে যায়, আমার ব্রেন ডেভেলপমেন্টের কি সমস্যা হবে? ব্রেন তো ডেভেলপ হয়ে গেছে, এখানে আইকিউ কমার কিছু নেই। এখানে হচ্ছে যে মানুষ মোটা হইতে থাকে, মানুষ মোটা হয়ে যায়। কি খায় না কিন্তু মোটা হয়ে যায়। কমপ্লেন কি? ভাই আমি তো খাই না, মোটা হয়ে যায়। ঠান্ডা লাগে অতিরিক্ত, সবার গরম লাগতেছে, তার ঠান্ডা লাগতেছে, ফ্যান ছাড়া যায় না তার জন্য। বেশি গরম হলে হাইপারথাইরয়েডিজমে কি হয়েছে? গরম লাগে, শরীর শুকায় যায়, অস্থিরতা ভাব বেশি পায়, হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। আর হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় চোখগুলা বড় বড় হয়ে মনে হইতেছে এই চোখের অক্ষিকোটর থেকে বের হয়ে যাবে। এটাকে বলা হয় এক্সোপথ্যালমিক গয়টার। কি বলে এটাকে? এক্সোপথ্যালমিক গয়টার বা গ্রেভস অপথ্যালমোপ্যাথি। এক্সোপথ্যালমিক গয়টার বা গ্রেভস অপথ্যালমোপ্যাথি। স্লাইডে কোনো লেখা বুঝতে যদি ক্লাসে সমস্যা হয়, কারণ যেহেতু এগুলো আমি মার্চ করে আনছি আমার আগের বিভিন্ন ক্লাস থেকে, যদি সমস্যা হয় অবশ্যই যেটা করবা যে স্লাইডটা অন করে অন করে দেখবা। কারণ স্ক্রিনে দেখতে সমস্যা হলেও স্লাইডটা পিডিএফ হিসাবে অন করলে দেখতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখো আমাদের খাটো কিন্তু দুইটা কারণে হয় মানুষজন। ডোয়ার্ফ একটা, সেটা গ্রোথ হরমোন কমে ডোয়ার্ফিজম হয়।
আর থাইরক্সিন কমে গেলে হচ্ছে যে আমাদের ক্রিটিন বেবি হয়। এখন ক্রিটিন বেবি খাটো, ডোয়ার্ফ বেবিও খাটো। এখন ক্রিটিন বেবির ক্ষেত্রে হয় খাটো প্লাস আইকিউ নেই, 2+2 বলবে 3। আর হচ্ছে ডোয়ার্ফ বেবি হচ্ছে খাটো বা সে 2+2 বলতে পারবে 4। এখন দেখো আয়োডিনের অভাব, থাইরয়েড হরমোন কম ক্ষরণ হইলে থাইরয়েড গ্ল্যান্ডও ফুলে যেতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড যদি ফুলে যায়, এই গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে, তখন তাকে বলবো গয়টার বলবো। থাইরয়েড হরমোন বাড়লেও গয়টার হতে পারে। বাট সবচেয়ে কমন আয়োডিন কমে গেছে, থাইরয়েড হরমোন কমে গেছে, তখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাবে এবং গয়টারও নামক রোগ হবে। কি নামক রোগ হবে? গয়টার নামক রোগ আমরা দেখতে পাবো। ক্লিয়ার এতটুকু? বুঝছি? আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত? অ্যাড্রিনাল গ্রন্থিটা আমাদের একদম খুব সুন্দরভাবে নিবিড়ভাবে যুক্ত হচ্ছে আমাদের বৃক্কের সাথে। আমাদের বৃক্ক বা কিডনি যে আছে তার ঠিক উপরে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। এই যে দেখো আমাদের বৃক্ক বা কিডনি, তার উপরে এই গ্রন্থিটা আছে, ঠিক অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। কারণ কিডনির আরেকটা নাম রেনাল, সেই রেনালের উপরে আছে তাই এটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে যে আমাদের এই ভেতরের অংশটাকে কি বলি আমরা? ভেতরের অংশটাকে বলি হচ্ছে মেডুলা। ভেতরের অংশটাকে কি বলি? মেডুলা। বাইরের অংশটাকে কি বলি? কর্টেক্স। ভেতরের অংশটাকে মেডুলা, বাইরের অংশটাকে কর্টেক্স। এই কর্টেক্সকে উদ্দীপ্ত করে কি? কর্টেক্সকে উদ্দীপ্ত করে হচ্ছে এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। কর্টেক্সকে উদ্দীপ্ত করে কি? কর্টেক্সকে উদ্দীপ্ত করে এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। আচ্ছা, মানব শরীরতত্ত্বের সমন্বয় নিয়ন্ত্রণের নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? কোনটা একই সাথে আমাদের ব্লাড প্রেশার এবং হচ্ছে আমাদের হার্ট রেট দুইটার উপরেই কন্ট্রোল রয়েছে? সেটা হবে অ্যাড্রেনালিন। সেটা এখানের অপশন অনুযায়ী উত্তর কি? উত্তর হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হচ্ছে যে আমাদের যে হরমোন সেটার কন্ট্রোল থাকে। এই অ্যাড্রেনালিনটা কোথা থেকে করিত হয়? এই যে আমাদের অ্যাড্রেনাল মেডুলা, এখান থেকে দুইটা হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে অ্যাড্রেনালিন বা ইংরেজিতে বলা হয় এপিনেফ্রিন। অ্যাড্রেনালিন বা ইংরেজিতে বলা হয় কি? এপিনেফ্রিন। আরেকটাকে বলা হয় হচ্ছে নর অ্যাড্রেনালিন, আরেকটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। নর অ্যাড্রেনালিন বা ইংরেজিতে বলবো হচ্ছে আমরা নর এপিনেফ্রিন। নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বলবো আমরা। আচ্ছা দেখ, সামনের দিকে যদি যাই আমরা, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত হয়? গ্লুকাগন নিঃসৃত হয় অগ্নাশয়ের আলফা সেল থেকে। অগ্নাশয়ের আলফা সেল থেকে। আমাদের যে অগ্নাশয় আছে, এই যে দেখো প্যানক্রিয়াস বা অগ্নাশয়, সেখানে আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই অগ্নাশয় বা আমাদের হচ্ছে যে প্যানক্রিয়াস, তার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আছে আলফা সেল, এখানে আছে বিটা সেল, এখানে আছে ডেল্টা সেল, এখানে গামা সেল বা পিপি সেল। আলফা সেল যে আছে, সেই আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন, যেটা রক্তে গ্লুকোজ বাড়ায়। বিটা সেল থেকে খাওয়ানো ইনসুলিন, যেটা রক্তে গ্লুকোজ কমায়। ডেল্টা সেল থেকে রিলিজ হয় সোমাটোস্ট্যাটিন, যেটা এই আলফা এবং বিটা কোষের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে আমাদের গামা কোষ বা পিপি কোষ, এখান থেকে রিলিজ হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা আমাদের ক্ষুধাকে কমায়, ক্ষুধা হ্রাস করে। সামনের দিকে যদি আমরা যাই, যে ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে, এটা আমরা পেয়ে গেলাম যে আমাদের অগ্নাশয় থেকে কি রিলিজ হয়? ইনসুলিন রিলিজ হবে। নেক্সট কথা হচ্ছে এই একই জিনিস, দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটা? বডিকে বৃদ্ধি করতে সাহায্য করে দুইটা হরমোন, একটা গ্রোথ হরমোন আর একটা হচ্ছে এই থাইরক্সিন। দুইটা হরমোনই সাহায্য করে। সোমাটোস্ট্যাটিন বা এটাকে বলা হয় গ্রোথ হরমোন। তাহলে আমাদের গ্রোথ হরমোনটাই অ্যান্সার দিব, যে এটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে আমাদের বৃদ্ধিতে। সবচেয়ে বেশি ভূমিকা রাখে আমাদের বৃদ্ধিতে কোন হরমোন? যে গ্রোথ হরমোন বা সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোন হরমোন কম বেশি ক্ষরণ হলে গলগণ্ড রোগ হয়? আমরা এটা দেখে এসেছি না, যে গলগণ্ড বা আমাদের হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়ার জন্য দায়ী হচ্ছে আয়োডিন কম আসলে থাইরক্সিন হরমোন তো কম তৈরি হবে বা ট্রাইআয়োডোথাইরোনিন কম তৈরি হবে, তখন আমাদের কিন্তু হচ্ছে গলগণ্ড হবে। তো এখন হচ্ছে যে আয়োডিন আমাদের কম, তাহলে কোন হরমোন কম ক্ষরণ হলে আমাদের এই গলগণ্ড হয়? এখানে থাইরক্সিন দেওয়া বেটার, কারণ T3 T4 এর মধ্যে T4টা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, সো হচ্ছে আমাদের থাইরক্সিন দেওয়া বেটার। আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে যে আমরা একটা ছক দেওয়া আছে, এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছকটা হচ্ছে লিখে দিয়েছি আমি উপরে এক্সাম নাইট, যে পরীক্ষার আগের রাতে এই ছকটা দেখে যাইতেই হবে। পরীক্ষার আগের রাতে এই ছকটা হচ্ছে দেখে যেতে হবে। এক নম্বর কথা কি? এক নম্বর কথা হচ্ছে যে আমাদের এই ডায়াবেটিস মেলাইটাস কিসের অভাবে হয়? ইনসুলিনের অভাবে হয়। এখানে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং হচ্ছে প্রস্রাব দিয়ে গ্লুকোজ বের হয়, এটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। তারপর হচ্ছে বামনত্ব বা ডোয়ার্ফিজম, এটা হয় গ্রোথ হরমোন কমে গেলে। অ্যাক্রোমেগালি হয় যে গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হচ্ছে বা প্রাপ্তবয়স্ক, ধরো আমার যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয়, তাহলে গ্রোথ হরমোনের কাজ হচ্ছে যে সে অস্থি আর পেশির উপর কাজ করে। এখন আমার অস্থি অলরেডি ফিক্সড হয়ে গেছে, এগুলার বড় হওয়ার কোনো সুযোগ নেই, বাট পেশি বড় হওয়ার সুযোগ আছে। সো তখন আমার গ্রোথ হরমোনের কারণে আমার পেশিগুলো বড় হবে, স্পেশালি হাত পায়ের আঙ্গুল বড় হয়ে যাবে, বডি
বডি একরাল পার্ট বড় হবে, এই জন্য এটাকে বলে অ্যাক্রোমেগালি। আর ছোট বয়সে যদি আমার গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হইতো তাহলে আমি অনেক লম্বা হইতাম, সেটাকে বলা হয়তো জাইগেন্টিজম। সেটাকে কি বলা হয়? জাইগেন্টিজম। বয়সন্ধিকালে গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হলে। আমাদের ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস মেলাইটাস, আর এডিএইচ বা অ্যান্টিডায়াবেটিক হরমোনের অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিডাস। কারণ অ্যান্টিডায়াবেটিক হরমোন আমাদের মূত্রে পানির পরিমাণ কমায়। অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি না থাকে তাহলে মূত্রে পানির পরিমাণ কি হবে? বাড়বে। এই যে মূত্রে পানির পরিমাণ বাড়বে অ্যান্টিডায়াবেটিক হরমোন না থাকলে, তখন আমাদের মূত্র বেশি মানে বহুমূত্র রোগ, এটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। আমাদের হচ্ছে অ্যাক্রোমেগালি বা হচ্ছে ম্যারিজ বেধি, এই যে প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন বেশি রিলিজ হলে, একই নাম এখানে দিয়েছে। আবার কুচিং সিনড্রোম হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোন যে আছে আমাদের, গ্লুকোকর্টিকয়েড হরমোন যেটা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে রিলিজ হয়, সেই গ্লুকোকর্টিকয়েড হরমোন যদি বেশিকরণ হয় তখন আমাদের অ্যাক্রোমেগালি, তখন আমাদের কুচিং সিনড্রোম হবে। কুচিং সিনড্রোমে আমাদের শরীরে ওজন বেড়ে যাবে, পেটটা একদম ফুলে পটবেলি অ্যাপিয়ারেন্স হচ্ছে, পটের মতো পেট হয়ে যাবে, হাই প্রেশার হবে, ডায়াবেটিস হবে, একে বলে কুচিং সিনড্রোম বলা হয়। গ্লুকোকর্টিকয়েড এর আধিক্যের কারণে হয়। অ্যালডোস্টেরিনজম হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন বেড়ে গেলে আমাদের অ্যালডোস্টেরিনজম হয়। অ্যাড্রিনাল ভিরিলিজম, এখানে ফিমেলদের সেক্স কর্টিকয়েড হরমোন যদি বেশিক্ষণ হয় তখন অ্যাড্রিনাল ভিরিলিজম হয়, যেখানে মুখমণ্ডল, দেহ ও গলার স্বর পুরুষের মতো হয়ে যায়, ফিমেলের ক্ষেত্রে মুখের দাড়ি গজাতে থাকে। তারপর হচ্ছে যে অস্টিওপোরোসিস, তারপর হচ্ছে ইউনোচয়েডিজম। ইউনোচয়েডিজম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় তখন আমাদের কি রোগ হবে? ইউনোচয়েডিজম হবে। টেস্টোস্টেরন হরমোন কমে গেলে ইউনোচয়েডিজম হবে। যে এখানে কি হবে? তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলা হচ্ছে যে আমাদের কমে যাবে। টিটানি একটা রোগ আছে, সেটা ক্যালসিয়াম কমে গেলে হয়, এবং আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় ক্যালসিটোনিন, ক্যালসিয়ামের মাত্রা কমায় হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা কমায় ক্যালসিটোনিন, বাড়ায় হচ্ছে প্যারাথরমোন। সেই প্যারাথরমোনের অভাবে আমাদের হচ্ছে টিটানি হবে। প্যারাথরমোনের অভাবে কি হবে? টিটানি হবে। আর হচ্ছে প্যারাথরমোন যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে যে আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রা কমায় ক্যালসিটোনিন, বাড়ায় হচ্ছে কি? প্যারাথরমোন। প্যারাথরমোন নাই তাহলে আমাদের তখন কি হবে? যে ক্যালসিয়ামের মাত্রা বডিতে অনেক কমে যাবে, টিটেনি হবে। আর প্যারাথরমোন যদি বেড়ে যায় তখন আমাদের হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা বডিতে বাড়বে। ক্যালসিয়ামের মাত্রা কিভাবে বাড়বে? বোনস থেকে ক্যালসিয়াম বের করবে। সো বোনস থেকে যদি ক্যালসিয়াম বের করে তাহলে বোনসে কি হবে? পোর বা ছিদ্র হয়ে যাবে, এটাকে বলে অস্টিওপোরোসিস বলা হয়। ক্রিটিনিজম আমরা পড়ে আসছি যে থাইরক্সিন হরমোন কমে গেলে, ছোটবেলায় যদি থাইরক্সিন কম থাকে তাহলে ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা এবং গ্রোথের সমস্যা হয়, তখন থেকে ক্রিটিনিজম বলে। মিক্সিডিমা, যে বয়স্ক মানুষের যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়। সাধারণ গলগণ্ড, খাদ্যে আয়োডিনের অভাবে থাইরক্সিন কম ক্ষরণ হলে গলগণ্ড হয়। আমাদের হচ্ছে গ্রেভস অপথ্যালমোপ্যাথি, এটাও আমরা পড়ছি যে থাইরয়েডের থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হলে গ্রেভস অপথ্যালমোপ্যাথি হয়। আর অ্যাডিসন ডিজিজ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন যদি কমে যায় তখন আমাদের অ্যাডিসন ক্রাইসিস বা অ্যাডিসন ডিজিজ হয়। তাহলে আমি ইন শর্টে পুরো জিনিসটা বলছি, তুমি আমার সাথে আবার একটু রিপিট করো, তাহলে তোমার জন্য পুরো বিষয়টা সহজ হবে। দেখো, প্রথম কথা, দুইটা ডায়াবেটিস আছে। কয়টা ডায়াবেটিস আছে? দুইটা ডায়াবেটিস আছে। ডায়াবেটিস দুই টাইপের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস দুইটা আছে। দেখো আমি একটু এখানে ইন শর্ট করে দিই যে ডায়াবেটিস দুইটা। ডায়াবেটিস কয়টা? ডায়াবেটিস হচ্ছে দুইটা। ডায়াবেটিস মেলাইটাস আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। এই যে ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসিপিডাস, মেলাইটাস হয় হচ্ছে ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং হচ্ছে মূত্রে আমাদের হচ্ছে গ্লুকোজ বের হয়। আর ইনসিপিডাস হয় হচ্ছে কিসের অভাবে? এডিএইচ বা অ্যান্টিডায়াবেটিকের অভাবে। এখানে কি হয়? আমাদের হচ্ছে এডিএইচ মূত্রে পানির পরিমাণ কমায়, এডিএইচ নাই তাহলে মূত্রে পানির পরিমাণ কি হবে? বেড়ে যাবে এবং হচ্ছে যে আমাদের বহুমূত্র হবে। তারপর হচ্ছে যে এই যে জিএইচ বা গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয়, গ্রোথ হরমোন কম ক্ষরণে আমাদের হয় হচ্ছে ডোয়ারফিজম বা বামনত্ব। ডোয়ারফিজম বা বামনত্ব। আর গ্রোথ হরমোন বেশি ক্ষরণ যদি হয়, সেটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে যদি হয়, যে পূর্ণবয়স্ক দেখে দেখে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। পূর্ণবয়স্ক অবস্থায়, আরেকটা হচ্ছে বয়সন্ধিকালে। পূর্ণবয়স্ক অবস্থায় হইলে তোমার লম্বা হওয়ার কোনো পসিবিলিটিস আর নাই, তোমার হাত পায়ের একরাল পার্ট গুলা বড় হয়ে যাবে, এটাকে বলা হয় অ্যাক্রোমেগালি বা ম্যারিজ বেধি। ম্যারিজ বেধি বা বাংলায় বলা হয় এটাকে গরিলাত্ব। তোমাকে দেখতে গরিলার মতো লাগবে, গরিলাত্ব। আর বয়সন্ধিকালে যদি হয় তখন তুমি বড় হবা, সেটাকে বলা হবে জাইগেন্টিজম বা দৈত্যত্ব। এটাকে কি বলা হবে? জাইগেন্টিজম
জাইগ্যান্টিজম বা দ্বৈতাত্ব জাইগ্যান্টিজম বা হচ্ছে দ্বৈতাত্ব, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5টা ডিজিজ পেয়ে গেলাম। এরপর হচ্ছে যে আমাদের এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিছু হরমোন রিলিজ হয়। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিছু হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, আর একটা হচ্ছে সেক্স কর্টিকয়েড। তো গ্লুকোকর্টিকয়েড যদি আমাদের বেশি ক্ষরণ হলে তখন আমাদের হবে হচ্ছে কুশিং সিনড্রোম, যেখানে আমাদের পেট ফুলে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, আমাদের হচ্ছে ডায়াবেটিস হবে। অ্যালডোস্টেরন যদি বেশি ক্ষরণ হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম। তখন আমরা কি বলবো? হাইপার অ্যালডোস্টেরনিজম। আর যদি হচ্ছে যে আমাদের কম ক্ষরণ হয় অ্যালডোস্টেরন, তখন তাকে বলা হয়েছে গ্লুকোকর্টিকয়েড কম ক্ষরণ হইলে এডিসন ডিজিজ বলছে। গ্লুকোকর্টিকয়েড যদি আমাদের কম ক্ষরণ হইলে সেটাকে বলছে এডিসন ডিজিজ। কম ক্ষরণ হইলে আমাদের হচ্ছে গ্লুকোকর্টিকয়েড কম, তখন হবে সেটা এডিসন ডিজিজ। তারপর হচ্ছে সেক্স কর্টিকয়েড। এই সেক্স কর্টিকয়েড যদি হচ্ছে আমাদের কম ক্ষরণ হয়, সেক্স কর্টিকয়েড কম হইলে ইউনোচয়েডিজম, এর উচ্চারণটা আমার মনে থাকে না, এটা হচ্ছে ইউনোচয়েডিজম। আর হচ্ছে সেক্স কর্টিকয়েড বেশি হলে অ্যাড্রেনাল ভিরিলিজম, ঠিক আছে। আমাদের অ্যাড্রেনাল হাইপার, এটা হচ্ছে আমাদের এই সেক্স কর্টিকয়েড বেশি হইলে অ্যাড্রেনাল ভিরিলিজম, যে অ্যাড্রেনাল ভিরিলিজম, যে স্ত্রী ধীরে ধীরে পুরুষে কনভার্ট হবে। এখানে বেসিক্যালি অ্যাড্রেনাল ভিরিলিজমে স্ত্রী ধীরে ধীরে পুরুষে কনভার্ট হবে। স্ত্রী ধীরে ধীরে পুরুষে কনভার্ট হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের এই টেস্টোস্টেরন কম হলে তখন হচ্ছে আমাদের ইউনোচয়েডিজম। এখন তাইলে হচ্ছে যে দেখো আমরা কয়টা রোগ পেয়ে গেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানেও হচ্ছে 5টা 10টা, আর হচ্ছে এখানে আছে 17টা আছে। তো আমরা গ্রেপস আগে পড়ে আসছি, গলগন্ড আগে পড়ছি, মিক্সিডিমা আগে পড়ছি, ক্রিটিনিজম আগে পড়ছি। এই 4টা আগে আমরা পড়ছি। তাহলে 10 আর 4 14, আর তাইলে হচ্ছে যে বাকি থাকে কি 14টা আমরা আগে দেখে আসছি। তাহলে আরেকটা হচ্ছে 2টা তো এখানে পাইলাম, যে 2টা বাকি আছে বামনত্ব অ্যাক্রো। আচ্ছা, এখানে বলছে প্রাপ্তবয়স্ক অবস্থায় গ্রোথ হরমোন কম ক্ষরণ হইলে সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্রোমিক্রিয়া, দেহক্ষয় এবং অকাল বার্ধক্য। আচ্ছা, প্রাপ্তবয়স্ক অবস্থায় গ্রোথ হরমোন কম ক্ষরণ হইলে অ্যাক্রোমাইক্রিয়া। এখানে একটা হচ্ছে যে এই যে গ্রোথ হরমোন কম ক্ষরণ হইলে তো আমাদের ডোয়ারফিজম। এই গ্রোথ হরমোন কম ক্ষরণ হচ্ছে প্রাপ্তবয়স্ক অবস্থায়, যে এখন যদি আমার হয় তখন হচ্ছে এটাকে বলবো অ্যাক্রোমাইক্রিয়া। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের বডিতে ক্যালসিয়াম বাড়ায়, দেহে আমাদের হচ্ছে দেহে ক্যালসিয়াম কমায়, দেহে না বেসিক্যালি রক্তে ক্যালসিয়াম কমায় কি আমাদের? রক্তে ক্যালসিয়াম কমায়, আর রক্তে ক্যালসিয়াম বাড়ায়। রক্তে ক্যালসিয়াম কমায় হচ্ছে ক্যালসিটোনিন, আর বাড়ায় হচ্ছে প্যারাথ হরমোন। এই প্যারাথ হরমোন যদি আমাদের, এই প্যারাথ হরমোন যদি আমাদের বাড়ে তখন তাকে কি বলবো? আর প্যারাথ হরমোন যদি কমে তখন তাকে কি বলবো? প্যারাথ হরমোন যদি বাড়ে আর প্যারাথ হরমোন যদি কমে। প্যারাথ হরমোন কমলে রক্তে ক্যালসিয়াম কমে, এবং যে রোগটা হয় সেটাকে বলি টিটেনি, হাত পা বেঁকে যায়, টিটেনি হয়। আচ্ছা, আর যদি প্যারাথ হরমোন বাড়ে তখন হচ্ছে যে আমাদের রক্তে ক্যালসিয়াম বাড়তে গিয়ে এই ক্যালসিয়ামটা বের করবে কিভাবে? অস্থি থেকে। রক্তে ক্যালসিয়াম বাড়ে কিন্তু অস্থিতে ক্যালসিয়াম কমে, কারণ ক্যালসিয়ামটা বের হবে কোথা থেকে? আমাদের বোনস থেকে বের হয়ে রক্তে বাড়াচ্ছে। অস্থিতে ক্যালসিয়াম যদি কমে তখন অস্থি হালকা হয়ে যাবে, এটাকে বলা হয় অস্টিওপোরেসিস। এটাকে কি বলে? অস্টিওপোরেসিস। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই হরমোনগুলোর নাম মোটামুটি সুন্দরভাবে বলে দিছি। সো যারা আগে কখনো পড়ো নাই তারাও এখন ইনশাল্লাহ পরীক্ষায় তা অ্যান্সার করতে পারবে।
এখন আসে দেখো হচ্ছে আমাদের নেক্সট কথা, মিশ্র প্রকৃতির স্নায়ু কোনটা? মিশ্র প্রকৃতির স্নায়ু হচ্ছে আমাদের ভেগাস, আমাদের ফেসিয়াল, আর হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স। 3 4 6 আছে, 5 নম্বর তো ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল মিক্সড, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার 4 নাম্বার, 3 4 6, 3 হচ্ছে ট্রক্লিয়ার, হচ্ছে মোটর, ট্রক্লিয়ার কি আমাদের মোটর, সো হচ্ছে ট্রক্লিয়ার বাদ যাবে, ট্রক্লিয়ার কি বাদ যাবে। 2 এবং 3 হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার কি 2 এবং 3, অ্যান্সার কি 2 এবং 3। আচ্ছা, স্ক্লেরা আমাদের হচ্ছে, স্ক্লেরার সাথে চক্ষু পেশি যুক্ত থাকে, রক্ত জালক স্ক্লেরাতে নাই, রঙের প্রতি সংবেদনশীল, স্ক্লেরা রঙের প্রতি সংবেদনশীল না, কিন্তু হচ্ছে এখানে যেহেতু আর অপশন নাই তাহলে 1 আর 3 হইতে হবে আমাদের, এছাড়া আর অপশন নাই, অ্যান্সার এটাই 1 এবং 3। নেক্সট কথা হচ্ছে সিলীয় অঙ্গের অংশ হচ্ছে সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্ধক, সিলিয়ারি পেশি, তিনটাই হচ্ছে যে আমাদের সিলীয় অঙ্গের অংশ হিসেবে বলা যায়। প্রভু গ্রন্থি, প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, প্রভু গ্রন্থি কি আমাদের, প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এই যে দেখো ছবিটা, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় কি প্রভু গ্রন্থি, যেটা মটর দানার মতো 0.5 গ্রাম, এটা স্ফেনয়েড বোনসের মধ্যে আমাদের পিটুইটারি গ্রন্থি আছে। এখানে আমরা হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছি, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, পিটুইটারি 2টা লোব, অগ্র পিটুইটারিটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট, পশ্চাৎ পিটুইটারিটা আমাদের হাইপোথ্যালামাসের সাথে যুক্ত, এটা এডিএইচ এবং অক্সিটোসিন নামে 2টা হরমোন ক্ষরণ করে আমরা জানি। এই অগ্র পিটুইটারি থেকে টোটাল 1 2 3 4 5 6 7টা হরমোন ক্ষরণ হয়, কয়টা? 7টা। নামগুলো একটু আমার সাথে দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে গিয়ে উদ্দীপ্ত করে থাইরয়েড হরমোন ক্ষরণে সাহায্য করা। 2 নম্বর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এর কাজ হচ্ছে ওভারি এবং টেস্টিস এদের মধ্যে গিয়ে কাজ করা। লুটিনাইজিং হরমোন, এর কাজও ওভারি এবং টেস্টিসে গিয়ে কাজ করা। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এই অ্যাড্রেনাল কর্টেক্সের উপর কাজ করে। সো এই 4টা হরমোন আমাদের কি করে, এরা অন্য গ্রন্থির উপর গিয়ে কাজ করে, সেই গ্রন্থিকে কোনো একটা কাজ করতে, সেই গ্রন্থিকে ক্ষরণে সাহায্য করে। তো এই 4টা হরমোনের নাম ট্রপিক হরমোন, কি আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, লুটিনাইজিং হরমোন বা এলএইচ, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ, এরা ট্রপিক হরমোন। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, নামের মধ্যে ট্রপিক থাকলেও এরা ট্রপিক না। এই হরমোনের কাজ কি? হরমোনের কাজ হচ্ছে আমাদের অস্থি আর কোষের উপর কাজ করে দেহের বৃদ্ধি নিশ্চিত করা। প্রোল্যাকটিন বা লুটিওট্রপিক হরমোন, এরা হচ্ছে মাতৃদুগ্ধ সৃষ্টিতে সাহায্য করে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা এমএসএইচ, এরা মেলানিন কোষের উপর কাজ করে দেহের বর্ণময়তা নিয়ন্ত্রণ করে। এখন তাইলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, হ্যাঁ? তাইলে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাডেনোকর্টিক্সের উপর কাজ করে। এই 2টা হরমোনকে একসাথে বলি গোনাডোকর্টিকোট্রপিক হরমোন, কারণ তারা গোনাড বা জননাঙ্গের উপর কাজ করে। এর মধ্যে আমরা পড়ে আসছি ডিম্বপাতের জন্য দায়ী কে? লুটিনাইজিং হরমোন। আর গর্ভাশয়ের ফলিকুলের পূর্ণতা পাওয়ার জন্য দায়ী কে? আমাদের হচ্ছে এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তাহলে হচ্ছে আমাদের প্রভু গ্রন্থি থেকে নিঃসরিত হয় কি? A1 এবং 2। সিটি মানে হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন আসে কোথা থেকে? ক্যালসিটোনিন আসে থাইরয়েড গ্রন্থি থেকে। ক্যালসিটোনিন কোথা থেকে আসে? ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি থেকে আসে। নেক্সট আমাদের কথা কি? নেক্সট কথা হচ্ছে থাইরক্সিনের কাজ কি? থাইরক্সিন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, লিপিড শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা পরিপাক শোষণে পাবা, থাইরক্সিন আমিষ এবং লিপিড শোষণের ভূমিকা রাখে। ক্রিটিনিজমের জন্য দেয়, ইয়াস থাইরক্সিন ঠিকঠাক মতো রিলিজ না হলে আমাদের কি হবে? ক্রিটিন বেবি হবে, যে বেবিটা জাস্ট নট হচ্ছে ডোয়ার্ফ, অলসো তার আইকিউ কম থাকবে। হরমোন কম করিতে হলে যে সমস্যার সৃষ্টি হয়, গয়টার হইতে পারে, ক্রিটিনিজম হইতে পারে, থাইরোটক্সিকোসিস না, থাইরোটক্সিকোসিস মানে এখানে আমাদের বেশি, টক্সিকোসিস মানে কি? টক্সিকোসিস মানে থাইরয়েড হরমোনের পরিমাণটা বেশি, সো বেশির তো কিছু নেই, কি হবে উল্টা? কম হবে। আচ্ছা, সো এটা আমরা অলরেডি পড়ে আসছি। এই অংশের নাম কি? এই যে পেছনের দিকে, ব্রেনের পেছনের দিকে এটা থাকে, এটার নাম হচ্ছে সেরেবেলাম। ব্রেনের পেছনের দিকে এই যে অংশটা থাকে, এটার নাম হচ্ছে সেরেবেলাম। আমাদের এই অংশের কাজ, এই অংশের কাজ হচ্ছে বাক শক্তিতে কোনো কাজ নেই, পেশির টান নিয়ন্ত্রণ করে, চলাফেরার দিক নির্ধারণ করে। সেরেবেলামের কাজ আমরা হচ্ছে আগেই পড়েছি। নেক্সট কথা হচ্ছে আমাদের শিক্ষক মানবদেহ স্নায়ুতন্ত্র পড়ানোর সময় বললো 12 জোড়া কর্টিক স্নায়ু আছে, 1 জোড়া আমাদের গলবিল ষড়যন্ত্র গ্রীবা কাঁধের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। আরো বললেন চোখের সঞ্চালনে একাধিক কর্টিক স্নায়ু ভূমিকা রাখে। প্রথমে কার কথা বলছে? যেটা আমাদের গলবিল আমাদের ষড়যন্ত্র গ্রীবা ও কাঁধের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, সেখানে আমাদের কার কথা বলছে? সেখানে আমাদের স্পাইনাল এক্সেসরির কথা বলছে। কার কথা বলছে? স্পাইনাল এক্সেসরি, মাথা ও কাঁধের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। সো এখানে আমাদের স্পাইনাল এক্সেসরি হবে। আর দ্বিতীয় জোড়ার যে কথা বলছে অক্ষিগোলক সঞ্চালনে 3 4 6, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স। অকুলোমোটর আর অ্যাবডুসেন্স আছে। ট্রাইজেমিনাল অক্ষিগোলকের সঞ্চালনে ভূমিকা রাখে না। ট্রাইজেমিনাল একটা মোটর স্নায়ু, ট্রাইজেমিনাল হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন, যে আমরা চর্বণের পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে, এবং এই জায়গায় উদ্দীপনা, এই যে আমাদের এই
ট্রাইজেমিনাল আবার তিনটা ব্রাঞ্চ আছে, একটা অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। ট্রাইজেমিনালের আমাদের হচ্ছে ট্রাইজেমিনাল হচ্ছে আমাদের একটা মিক্সড নার্ভ, ট্রাইজেমিনাল কি একটা মিক্সড নার্ভ। এই ট্রাইজেমিনালের হচ্ছে তিনটা ব্রাঞ্চ আছে। কয়টা ব্রাঞ্চ আছে? তিনটা ব্রাঞ্চ আছে। কি কি আছে ব্রাঞ্চ? অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, তারপরে আছে ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং হচ্ছে ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। ওকে, আচ্ছা আসা যাক হচ্ছে আমাদের উদ্দীপকের বিচিহ্নিত অংশটা। আমাদের কি বিচিহ্নিত অংশটা হচ্ছে এখানে আসলে ছবি দেখে বোঝার উপায় নেই, তোমরা চোখের চিত্র খুব ভালো করে শিখবা, এটাই হচ্ছে আমার কথা। চোখের চিত্র 100% ভালোভাবে শিখো, 100% ভালোভাবে শিখো। চোখের চিত্র 100% ভালোভাবে শিখবা। চোখের চিত্র পরীক্ষায় আসবে 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 এবং আসবে। তারপর দেখো এখানে আমাদের হচ্ছে তিনটা বোনস আছে, এখানে তিনটা বোনস বোঝাচ্ছে। এটা হচ্ছে ম্যালিয়াস, এটা হচ্ছে ইনকাস, এটা হচ্ছে স্টেপিস। তো এখন আমার কাছে জানতে চাইছে এই স্টেপিসে মার্ক করে এক্স দিয়ে বলছে স্টেপিস সম্পর্কে কোনটা সঠিক। স্টেপিস সম্পর্কে সঠিক হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। ফেনেসটা রোটান্ডা না, উপরের দিকে থাকে ফেনেসটা ওভালিস। আচ্ছা, নেহায়ের মতো দেখতে। আচ্ছা, ম্যালিয়াস দেখতে হাতুড়ির মতো, ইনকাস দেখতে নেহায়ের মতো, স্টেপিস দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো বা তিনের মতো স্টেপিস দেখতে। উদ্দীপকের এক্স চিহ্নিত অংশ কোন ধরনের তরুণস্থি দিয়ে গঠিত? এক্স হচ্ছে কানের পিনা, পরে আসছি কানের পিনা আমাদের পীততন্তুময় বা ইলাস্টিক তরুণস্থি দিয়ে কানের পিনা তৈরি। ওয়াই চিহ্নিত নালী, ওয়াই চিহ্নিত নালী হচ্ছে ইউস্টিশিয়ান নালী, এটা মধ্যকর্ণ বায়ু বা ইউস্টিশিয়ান নালী। এর কাজ হচ্ছে কানের দুই পাশে বায়ুর চাপ সমান রাখা, পেইলিন থেকে আগত সব তরঙ্গ প্রশমিত করা। তরঙ্গ প্রশমিত করার এর কাজ না, মধ্যকর্ণ বায়ুপূর্ণ করা, মধ্যপূর্ণ কর্ণ বায়ুপূর্ণ করাও হচ্ছে এর কাজ। তাহলে 1 এবং 2 হচ্ছে যে এর কাজ। আচ্ছা, বহুপদীগুলা কিন্তু আগের নলেজ দিয়েই আমরা পড়ি, তো বহুপদীর নলেজটা কিন্তু জন্য আগের এমসিকিউ গুলা ভালো করে পারাটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে আমাদের আছে এ নালীবিহীন গ্রন্থির ক্ষরণ যা রক্তে পরিবাহিত হয়, বি নালীযুক্ত গ্রন্থির ক্ষরণ যা নালীর মাধ্যমে পরিবাহিত হয়। বি হচ্ছে কি আমাদের নালীযুক্ত গ্রন্থির ক্ষরণ যা নালীর মাধ্যমে পরিবাহিত হয়। নালীর মাধ্যমে কি যাবে? নালীর মাধ্যমে যাবে এনজাইম, নালীর মাধ্যমে যেতে পারে লসিকা, নালীর মাধ্যমে এনজাইম এবং লসিকা হচ্ছে যেতে পারে। এরপর হচ্ছে আমাদের এ নালীবাহী গ্রন্থির ক্ষরণ যা রক্তে, বি নালীর মাধ্যমে, নিচে কোন তথ্য হিসেবে? এ হলো পেপসিন, এ দেহের রাসায়নিক দূত হিসেবে পরিচিত। ইয়েস, এ হচ্ছে হরমোন, হরমোন বডির রাসায়নিক দূত হিসেবে পরিচিত। অনেকে 10-12-11 ঘন্টা ঘুমান, অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে বিষণ্ণতা, স্থূলতা হয়। আমাদের মস্তিষ্কের কোন অংশ ঘুম নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। ওকে, সো আমাদের এই যে মহাযজ্ঞ বা মহা আয়োজন আজকের সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাসে, সেটা সমাপ্ত হয়েছে। আশা করি সমন্বয় নিয়ন্ত্রণের সবকিছু তোমরা বুঝতে পেরেছো এবং সমন্বয় নিয়ন্ত্রণ থেকে পরীক্ষা এমসিকিউতে অ্যান্সার করতে পারবে। তো ক্লাসে হোপসো 90% প্লাস কভার হয়ে গেছে। তারপরে একটু বইটা খুলে দেখো কোনো কিছু মিসড আছে কিনা, কোনো কিছু যদি তোমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়তে হবে। আজকে সারা দিন আমরা এমসিকিউর পেছনেই ব্যয় করব যারা ক্লাস করতেছো। সো কোনো প্যারা নাই, দেখে ফেলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে।